আসসালামু আলাইকুম। 39তম বিসিএসের সবাইকে স্বাগতম আজকের এই লাইভে আসার জন্য। আমি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে পদায়ন আছি। আজকে আমি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আমার বইটা বের হওয়ার পর যে বই সম্পর্কে যদি কোনো একটা লাইভ ক্লাস নেওয়া হয়, অথবা বইটা কীভাবে পড়া যায়, সহজে কীভাবে আয়ত্ত করা যায়। তো আমি এই সম্পর্কে একটা লাইভ ভিডিও কয়েকদিন আগে পোস্ট করেছি। তারপরেও আপনারা বলতেছিলেন যে আসলে নিয়মিতভাবে যদি নেওয়া যায় তাহলে আসলে বইটা পড়া খুব সহজ হবে। তো আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব মানে আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে, আমার গতবার যখন লাইভ করেছিলাম, আমার সহধর্মিণী ছিল, ও আমাকে খুব যথেষ্ট সহায়তা করেছে লাইভটা ভালো মতো করার জন্য। কিন্তু বর্তমানে আমি যেহেতু একা পোস্টিং আছি, আমার পক্ষে মানে সব কিছু ক্যামেরা মোবাইলটা ঠিক মতো ধরা বা সব কিছু আমার জন্য কঠিন হয়ে যাবে। তাও আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য। আর আজকের লাইভের শুরুতেই আমি তিনজনকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি। সে তিনজন হচ্ছে আবদুল্লাহ আল মাহমুদ কবির ভাই, লালা স্বরূপ দাস ভাই এবং ফারহানা সিদ্দিকা আপু। আপনারা তিনজন আমাকে এখন পর্যন্ত যতটুকু সহায়তা করেছেন, আমি আসলে আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকে লাইভে চলে যাচ্ছি। আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ছুটির বিধানমালা। ছুটির বিধান সম্বন্ধে আসলে সবারই সমস্যা আছে, সবাই বলতেছে এই ছুটির বিধান কারোরই মাথায় থাকতেছে না, অথচ ছুটির বিধানটা খুবই সহজ যদি একটু বুঝে পড়া যায়। তো প্রথমেই আমি আমার বই লাগবে না, আপনাদের কোনো বই লাগবে না, আপনারা শুধু শুনে গেলেই হবে। তবু আমি আমার সুবিধার্থে আমার বইটাকে আমার সামনে রেখে আমি পড়তেছি। তো প্রথমেই দেখেন, ছুটির বিধান প্রকারভেদ সম্পর্কে কিছু প্রকারভেদ দেওয়া আছে। এই প্রকারভেদগুলো আপনারা শুধু একবার পড়ে যাবেন, এগুলো আমি কিছু বলবো না, এগুলো পড়লেই দেখবেন যে মনে থাকতেছে। যেটা আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে এই যে ছুটির হিসাব থেকে বিয়োগ হয় না যে সকল ছুটি, এই জিনিসটা আপনাকে মুখস্থ করতে হবে। কেন? কারণ আপনার যদি একটা টিকা আসে, যেমন শিক্ষা ছুটি সম্পর্কে যদি টিকা আসে এবং আপনি জানেন যে শিক্ষা ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না, তাহলে শেষ লাইনে আপনি একটা লিডার লাইন লিখতে পারবেন, সেটা হচ্ছে শিক্ষা ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না। তা ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না জিনিসটা কি, কর্মকাল হিসেবে গণনা হয় এই জিনিসগুলো কি, এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে বলবো। আর একটা জিনিস পড়ার পর তারপর আমরা বলবো। এখন এই ছুটি হিসাবের জন্য কার্যকাল গণনা এটা পড়ার কোনো দরকারই নেই, এটা আসে না, এটা আমি জাস্ট লিখে রাখছি আপনাদের সুবিধার্থে। গুরুত্বপূর্ণ তথ্য এগুলোও আসে না। তো যেগুলো আসে আমি সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো প্রথম অর্জিত ছুটি নিয়ে। সরি, আমি আগেই বলছি যে আমার ওয়াইফ নাই, তাই আমার আজকে মোবাইলটা ধরতে সমস্যা হচ্ছে। তবু আপনারা একটু এই অসুবিধাটুকু একটু কষ্ট করে গ্রহণ করে নেবেন। তো প্রথমেই আসি আমরা অর্জিত ছুটি সম্পর্কে। আমি বিশ্বাস করি যে কানে শোনাচ্ছে, চোখে দেখলে মানুষের মাথায় থাকে বেশিক্ষণ। তা এই জন্য আমি আপনাদের মানে লিখে লিখে বুঝাবো। প্রথমে আসি অর্জিত ছুটি। আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে নামের মধ্যেই এর সংজ্ঞা লুকায়িত আছে। তার মানে এই অর্জিত ছুটি বলছি, এই নামের মধ্যেই এর কিন্তু ডেফিনেশন আছে, আপনার শুধু কষ্ট করে মুখস্থ করতে হবে না। তা দেখেন, অর্জিত ছুটি, আপনি এটা শুনে কি মনে হচ্ছে? একটা ছুটি অর্জন করতে হবে, তাই না? ছুটি অর্জন করতে হবে। তা ছুটিটা আপনি অর্জন করবেন কিভাবে? কাজের মাধ্যমে। কাজ করবেন, কাজের বিনিময়ে ছুটি পাবেন। তাহলে কাজের জন্য আপনার যে ছুটি অর্জন হবে তাই হলো অর্জিত ছুটি। আপনি আপনার ভাষায় লিখে দেন। তাহলে কর্মকালে যে সময়ের জন্য ছুটি অর্জিত হয় বা অর্জিত ছুটি পাওয়া যায় তাই অর্জিত ছুটি। শেষ, ডেফিনেশন শেষ। দেখেন, নামের মধ্যে কিন্তু ডেফিনেশন, শুধু মুখস্থ করার কোনো দরকার নাই। তাহলে ছুটি অর্জন করতে হচ্ছে কিভাবে? কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে যে ছুটি অর্জিত হয় তাই অর্জিত ছুটি। তাহলে মুখস্থ করা লাগলো না, আপনি সহজেই পেরে গেলেন। দ্বিতীয় কথা, অর্জিত ছুটি কয় ধরনের? 2 ধরনের। এক, গড় বেতনে অর্জিত ছুটি। 2, অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। আমি প্রথমেই বলছি যে নামের সাথে সংজ্ঞা লুকায়িত, এই সংজ্ঞাগুলো আপনার পড়ার দরকার নেই, এই নামের মধ্যেই সংজ্ঞাটা আছে। কিভাবে? দেখেন, এই যে অর্জিত ছুটি আপনি পেলেন, এই সময় যদি আপনি গড় বেতনে বেতন পান
তাই হচ্ছে গড় বেতনে অর্জিত ছুটি। কত সহজ দেখেন, অর্জিত ছুটিকালীন সময়ে গড় বেতনে বেতন পেলে সেই ছুটিকে বলে গড় বেতনে অর্জিত ছুটি। সেম অর্ধ গড় বেতনে, তাহলে অর্জিত ছুটিকালীন সময়ে যদি অর্ধ গড় বেতনে বেতন পাওয়া যায় তাই অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। দেখেন ডেফিনেশনগুলো কঠিন, একদম সহজ। এখন আসেন এটার ভিতরে কি পড়বেন, দুইটা জিনিস লিখে রাখেন গড় বেতনের পাশে, 1/11/4, আর অর্ধ গড় বেতনে কি লিখবেন 1/12/12। জাস্ট এই দুইটা কথা লিখে রাখেন, আপনার গড় বেতন অর্ধ গড় বেতন শেষ, পড়া শেষ। এই টিকা আসলে যদি অর্ধ গড় বেতন সম্বন্ধে কোনো টিকা আসে, আপনার এতটুকু জানা থাকলে আপনার পড়া শেষ। তাহলে কি 11/1 দিয়ে কি বুঝাইছি, 11 দিন আপনি কাজ করলে একদিন গড় বেতনে অর্জিত ছুটি পাবেন, গড় বেতনে ছুটি অর্জিত হবে। তার মানে 11 দিন কাজ করলে একদিন ছুটি পাবেন। তাহলে এই হার কত, মানে ছুটি অর্জনের হার কীরকম 1/11। এখন এরকম করে একদিন 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 করে জমতে আছে জমতে আছে জমতে আছে, এরকম জমতে জমতে যখন এটা 4 মাস হয়ে যাবে, এই 4 মাস পর্যন্ত হিসাব আপনার ছুটি হিসাব নামে আলাদা খাতা থাকবে সরকারের কাছে, সেই ছুটি হিসাবের খাতায় এই ছুটিগুলো জমা হতে থাকবে। তো 4 মাস পর্যন্ত জমা হলো, এরপর যদি আপনি আরও কাজ করতে থাকেন এবং আপনার আরও ছুটি জমা হতে থাকে, এগুলো আপনার আলাদা খাতায় জমা হবে। ওই ছুটি, এই যে আলাদা খাতায় আপনার জমা হচ্ছে, এই ছুটিগুলা আপনি বিভিন্ন জায়গায় দেশে বাংলাদেশের বাইরে ঘুরতে যাওয়া, অথবা মনে করেন আপনি হজে যাচ্ছেন অথবা তীর্থযাত্রায় যাচ্ছেন, আপনার এইসব জায়গায় যেতে আপনি এই ছুটিগুলো ব্যবহার বা বিভিন্ন আপনার নিজের প্রয়োজনে এই গড় বেতনের ছুটিগুলো ইউজ করতে পারবেন, যেগুলো এক্সট্রা ইউজ করতেছেন। আমার গড় বেতন শেষ, তাহলে গড় বেতনে কী বললাম, 11 দিন কাজ করলে একদিনের সমান গড় বেতন পাওয়া যাবে, এবং এভাবে 4 মাস পর্যন্ত গড় বেতনের ছুটি অর্জিত হবে। এরপরও যদি ছুটি অর্জিত হয় সেটা আলাদা খাতায় জমা হবে, এবং সেই খাতা থেকে ছুটি আপনি পরবর্তীতে ঘুরতে যাওয়া, তীর্থে যাওয়া, বাংলাদেশের বাইরে যাওয়া, এ সকল ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এবার আসেন অর্ধ গড় বেতনে, সেম 12 দিন কাজ করলে একদিন অর্ধ গড় বেতনে ছুটি অর্জিত হয়। তার মানে আপনি 12 দিন কাজ করবেন, একদিন পাবেন। তাহলে মানে এই যে অর্ধ গড় বেতন অর্জনের হার কত 1/12। কতদিন পর্যন্ত জমা হবে, আনলিমিটেড। এখানে যেমন 4 দিচ্ছে, এখানে 4 না, এটা আনলিমিটেড জমা হবে, এটা কোনো জমার কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড হারে এই 1/12 হারে জমা হতে থাকবে। এখন মনে করেন আপনি 500 টাকা করে অর্ধ গড় বেতন পাচ্ছেন, এরকম করে 10টা ছুটি জমাইলেন, আপনার টোটাল কত হলো 5000 টাকা জমা হলো। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এটা 500 টাকা নিব না, আমি এটা 1000 টাকা নিতে চাচ্ছি, 1000 টাকার নোট নিতে চাচ্ছি। তার মানে আপনি অর্ধ গড় বেতন চাচ্ছেন না, আপনি গড় বেতন চাচ্ছেন। আপনি কি সেটাকে রূপান্তর করতে পারবেন? হ্যাঁ পারবেন। তার মানে কি দেখেন, তার মানে এই অর্ধ গড় বেতনে আপনি যে জমাইতেছেন টাকা, এটা সর্বোচ্চ 12 মাস পর্যন্ত এই অর্ধ গড় বেতনকে গড় বেতনে রূপান্তর করতে পারবেন। অর্ধ গড় বেতনকে গড় বেতনে, তার মানে 2টা অর্ধ গড় বেতন, 2টা অর্ধ গড় বেতন সমান 1টা গড় বেতন, এই হারে আপনি জমাইতে পারবেন। এই যে 12 মাস জমাইলেন, তার মানে আপনি 6 মাস টাকা পাবেন, গড় বেতনের টাকা পাবেন। বুঝতে পারছেন? আমি প্রতিটা টপিক পড়ানোর পর আরেকবার পুরাটা রিভাইজ দিব। কেন দিব? কারণ 2বার জিনিসটা বললে মাথায় থাকবে, আমি একবার বললে মাথায় থাকবে না, আমি 2বার বলতেছি। দেখেন, অর্জিত ছুটির ডেফিনেশন, নামের মধ্যেই ডেফিনেশন, ছুটি অর্জন হবে কাজের মাধ্যমে। তার মানে কর্মকালের যে সময়ের জন্য ছুটি অর্জিত হয় তাই অর্জিত ছুটি। কয় ধরনের? 2 ধরনের, গড় বেতনে অর্জিত ছুটি, অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। প্রথম আসেন গড় বেতনে অর্জিত ছুটি। নামের সাথে, নামের মধ্যে ডেফিনেশন। তাহলে এই অর্জিত ছুটিকালীন সময়ে আপনি যদি গড় বেতনে বেতন পান, গড় বেতন বলতে বলতে আপনার মূল বেতন যেটা সেটাই গড় বেতন, আপনি মূল বেতনের সমান বেতন পান, তাই গড় বেতনে অর্জিত ছুটি। এটা কতটুকু হবে? 1/11, মানে 11 দিনের জন্য একদিনে গড় বেতন ছুটি পাওয়া যায়। এরকম করে 4 মাস ছুটি হিসাব খাতায় জমা হবে, এবং পরবর্তী সময়টুকু, পরবর্তী যে হিসাব হবে সেই হিসাব আলাদা খাতায় জমা হবে, এবং সেই হিসাবের খাতা থেকে আপনি ছুটিগুলো বিভিন্ন ঘুরতে যাওয়ার, তীর্থযাত্রা বা বিভিন্ন কাজে আপনি দেশের বাইরে যেতে ব্যবহার করতে পারবেন। অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি, অর্জিত ছুটি
যে সময়কালে অর্জিত ছুটি সময়কালে যদি অর্ধগড় বেতনে বেতন পান সেটাই বলে অর্ধগড় বেতনে অর্জিত ছুটি। এটা কীরকম 1/12, তার মানে 12 দিন কাজের জন্য একদিন অর্ধগড় বেতনের ছুটি পাবেন। কতদিন পর্যন্ত জমাতে পারবেন? আনলিমিটেড জমাতে পারবেন। এরকম করে আপনি কত মাস পর্যন্ত ছুটিকে আপনি গড় বেতনে রূপান্তর করতে পারবেন? 12 মাস পর্যন্ত ছুটিকে আপনি গড় বেতনে রূপান্তর করতে পারবেন। এটাই হচ্ছে গড় বেতন, অর্ধগড় বেতনে অর্জিত ছুটি। এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এই সময় আপনি কি সুবিধা পাবেন। মনে রাখার জন্য খুব সহজ, মনে রাখার জন্য খুবই সহজ। কীভাবে? আপনি বর্তমানে কি কি পাচ্ছেন চিন্তা করুন তো। আপনার স্যালারিতে কি আছে? আপনার স্যালারিতে আছে গড় বেতন আছেন, বর্তমানে আপনি গড় বেতন পাচ্ছেন একটা। আর কি পাচ্ছেন? বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন, পাচ্ছেন না? বাড়ি ভাতা ভাতা। আর কি পাচ্ছেন আপনি? তৃতীয় জিনিস পাচ্ছেন চিকিৎসা ভাতা পাচ্ছেন। বর্তমানে এই 3টা আমরা পাচ্ছি। বেতন সাবমিট করলে এই 3টা জিনিস আমরা পাই। সাথে যদি আপনার বেতন গ্রেড, আপনি যদি স্যালারি স্কেল যদি 4th 3rd গ্রেড হতো, আপনি আরও 2টা জিনিস পাইতেন। সেটা কি? পত্রিকা পেতেন। তারপর ভুলে গেলাম, আরেকটা পেতেন হলো টেলিফোন সুবিধা পাইতেন। তাহলে দেখেন আপনি এই সময় এই সুবিধাগুলো পাবেন, গড় বেতন পাবেন, বাড়ি ভাড়া, চিকিৎসা যেটা বর্তমানে আমরা পাচ্ছি, সাথে 2টা জিনিস পত্রিকা এবং টেলিফোন সুবিধা পাবেন। কি কি পাবেন না? এই যে ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার কোনো কিছুই পাবেন না। যেমন আপনি যাতায়াত ভাতা পাবেন না, ভ্রমণ ভাতা পাবেন না, সাথে আপনাকে আপ্যায়ন করার যে ভাতা, সেই ভাতাগুলো পাবেন না। এখন আসেন, এটা আসলে পরীক্ষার সাথে সম্পর্ক না, কিন্তু সবার একটা কোশ্চেন, সবার ভিতর কনফিউশন, সেটা হচ্ছে হিসাব থেকে বিয়োগ হবে না, ছুটি হিসাব থেকে বিয়োগ হবে না। ছুটি হিসাব থেকে বিয়োগ, আশা করি দেখতে পাচ্ছেন। আরেকটা কথা বলে, কর্মকাল হিসাবে গণনা, এটা কিন্তু পরীক্ষায় আসবে না, এটা আপনার জানার জন্য শিখতে পারেন, এবং কনফিউশন হয়, কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এটাতে। তৃতীয়, অর্জিত ছুটির হিসাব। এই 3টা জিনিস খুবই কনফিউশন, সবার মাথায় কনফিউশন যে ভাইয়া এই জিনিসগুলো আমরা কিছুই বুঝতেছি না। এখন আসেন, আপনি মনে করেন প্রেগনেন্সি লিভে যাচ্ছেন, আপনি প্রেগনেন্সি লিভে যেতে চাচ্ছেন। এখন প্রেগনেন্সি লিভ 6 মাস, আপনি মনে করেন প্রতি 11 দিনের জন্য 1 দিনে গড় বেতন ছুটি পাচ্ছেন। তার মানে ধরেন আপনি এভাবে জমাতে জমাতে 12 মাস ছুটি জমালেন। এখন আপনি প্রেগনেন্সি লিভে যেতে যাচ্ছেন, 6 মাস প্রেগনেন্সি লিভে যেতে যাচ্ছেন, প্রেগনেন্সি লিভে যেতে চাচ্ছেন। এখন আপনি বলেন, আপনি যে এই 6 মাস প্রেগনেন্সি লিভে গেলেন, এর জন্য কি আপনি কোনো ছুটি অর্জন হবে? আপনি কি কোনো ছুটি আরও এক্সট্রা পাবেন? এই যে 6 মাস কাজ করলেন, 6 মাস কাজ ছাড়া ঘরে বসে বেতন পেলেন, সব কিছু পেলেন, এর জন্য কি কোনো ছুটি আপনার অর্জন হবে? কোনো ছুটি এর জন্য অর্জন হবে না। তার মানে এটা ছুটি হিসাব থেকে যখন হিসাব করব, তখন আমি এটা বিয়োগ দিয়ে হিসাব করব। আমার এই প্রেগনেন্সি লিভটা আমি আমার সব কিছু থেকে বিয়োগ করে হিসাব করব, কর্মকাল থেকে বিয়োগ করে হিসাব করব, কারণ এই সময়টুকু আমার অর্জিত ছুটি অর্জন হবে না। এই প্রেগনেন্সির সময় আমার ছুটি অর্জন হয় না। এখন দেখেন, আপনি আপনার এরকম অর্জিত ছুটি জমাইলেন, অনেক দিন কষ্ট করে 12 মাস ছুটি জমাইলেন। এখন আপনি প্রেগনেন্সি দিলে যেতে যাচ্ছেন, এখন আপনি আবেদন করলেন, স্যার আমি 12 মাস ছুটি অর্জন করছি, আমার এই 12 মাস থেকে 6 মাস কেটে আমাকে প্রেগনেন্সি লিভ দেওয়া হোক। এটা কি কতটা যুক্তিযুক্ত? আপনি আপনার ছুটি কেটে ছুটি নেবেন? কখনোই না। তার মানে এটা ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না, মানে আপনার যে ছুটি অর্জন করা আছে সেটা অর্জিতই থাকবে। এই ছুটিটা আপনি আলাদাভাবে পাবেন 6 মান্থ, এটা ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি আপনাদের কী কী টেক্সট করতেছেন আমি দেখতেছি না আপাতত, সরি, কারণ আমি সবার লাস্টে দেখবো, নাহলে আমার কনসেন্ট্রেট ব্রেক হয়। তো এই যে ছুটি হিসাব আছে, ছুটিতে আমাদের জমা আছে, জমা থেকে আমি এটা বিয়োগ করতে পারবো না, এটা আমার আলাদা ছুটি হিসেবে দিব। এটা আমার জন্য কোনো টেনশন করতে হবে না ছুটির জন্য। কর্মকাল হিসেবে গণনা। এখন দেখেন, আপনি রিটায়ারমেন্টে যেতে যাচ্ছেন, আপনি রিটায়ারমেন্টে যাবেন, অথবা আপনার প্রমোশনের একটা কথা চলতেছে। এখন এর জন্য আপনার কর্মকাল গণনা করতে হবে। এই যে 6 মাস আপনি প্রেগনেন্সি লিভে গেছেন, এর জন্য কি আপনার রিটায়ারমেন্টে কর্মকাল বিয়োগ হবে? হবে না। এটা কর্মকাল হিসেবেই গণনা হবে, যে আপনি এতদিন এই 6 মাসটা কাজ করছেন, এটা হিসেবেই গণনা হবে। এটা হবে না যে আপনি 6 মাস কাজ করেন নাই। তো দেখেন জিনিসগুলো কতটা সহজ, অথচ কঠিনভাবে আমরা পড়ছি, আমরা বুঝতে পারিনি। আমি আরেকবার ছোট্ট করে বলি, অর্জিত ছুটি, আমার ছুটি 12 মাস
আমি কাজ করছি, আমি 12 মাস কাজ করেছি, কাজ করার পর আমি এখন প্রেগনেন্সি লিভে যেতে চাচ্ছি, তখন এই যে প্রেগনেন্সি লিভে যে গেলাম এই 12 মাস, সরি আমি 12 মাস অলরেডি কাজ করছি, 12 মাসের মধ্যে আমি 6 মাস প্রেগনেন্সি লিভে ছিলাম। তাহলে আমি যখন এই যে কর্মকাল গণনা করব, কারণ অর্জিত ছুটি হিসাব করতে গেলে অবশ্যই কর্মকাল কতদিন কাজ করছি সেটা হিসাব করতে হবে। আমি যখন কর্মকাল গণনা করব, এই প্রেগনেন্সি লিভটাকে এখান থেকে বিয়োগ করে, তার মানে আমি অ্যাকচুয়ালি 6 মাস কাজ করছি, বাকি 6 মাস আমি প্রেগনেন্সি লিভে ছিলাম। এই 6 মাসের জন্য আমার যে কটা অর্জিত ছুটি অর্জন হয়। এখন দেখেন ছুটি হিসাব, আমার এরকম কাজ করতে 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 আমার 12 মাস ছুটি জমা হয়েছে। এই 12 মাস ছুটি জমার পর আমি সরকারের কাছে কখনোই চাবো না যে আমার প্রেগনেন্সি লিভটা এই 12 মাস থেকে কেটে দেওয়া হোক। আমাদের এই প্রেগনেন্সি লিভটা এই ছুটি হিসাব থেকে কোনো বিয়োগ হবে না, এটা আলাদা হিসাবে জমা, আলাদাভাবে এটা আমার ছুটি পাবো, এটা কোনো ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না। কর্মকাল, রিটায়ারমেন্ট অথবা পেনশনে যখন যাব বা প্রমোশনের জন্য যাব, তখন এই যে 6 মাস আমি প্রেগনেন্সি লিভে ছিলাম, এই পুরোটা সময় আমার কর্মকাল হিসেবে গণনা করা হবে। আশা করি জিনিসটা কঠিন হলেও সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কেউ না বুঝতে পারেন, আমি পার্সোনালি তাকে মেসেঞ্জারে বুঝাই দিব। যদি মনে করেন যে আমি বুঝতে পারি না, আপনি আমাকে নক দিন, আমি বুঝাই দিব। এখন আসেন আমরা পরের টপিকে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো অসাধারণ ছুটি। অসাধারণ ছুটি, এটা মনে রাখবেন কিভাবে? খালি 3টা শব্দ মনে রাখেন। বিনা বেতনে 3, 6, 12। বিনা বেতনে 3, 6, 12, এই 3টা শব্দ, এই মানে একটা শব্দ আর 3টা সংখ্যা মনে রাখেন, আপনার অসাধারণ ছুটি সম্পূর্ণই শেষ হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে জাস্ট 30 সেকেন্ড সময় চাচ্ছি, আমি একটু টেক্সটগুলো পড়ে নিই। ওকে, তাহলে আপনি পড়বেন বিনা বেতনে 3, 6, 12, এর মধ্যে অসাধারণ ছুটি শেষ। কিভাবে? বাকিটুকু আপনি শুনেন, মাথায় গল্প আকারে বুঝে রাখেন। অসাধারণ ছুটি, অসাধারণ শুনলেই মনে হচ্ছে যে এটা একটা স্পেশাল ছুটি, মানে একটা বিশেষ ছুটি। এটা বিশেষ অবস্থায় ছুটি দেওয়া হয় এবং এই ছুটি বিনা বেতনে দেওয়া হয়। বিশেষ অবস্থায় বিনা বেতনে দেওয়া হয়, যখন আপনার কোনো প্রকার ছুটি নাই, আপনার গড় বেতনের ছুটি বলেন, অর্ধ গড় বেতনের ছুটি বলেন, কোনো প্রকার ছুটি নাই, কোনো প্রকার ছুটি প্রাপ্যতা না থাকা সত্ত্বেও এই ছুটি আপনাকে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে অসাধারণ ছুটি। এটা কখন দেয়? আপনি বিভিন্ন রকম অসুস্থতার কারণে আপনি নিতে পারেন, সেটা পরে বলতেছি। তাহলে এটার বৈশিষ্ট্য কি লিখবেন টিকাতে? এটা বিনা বেতনের ছুটি। যারা অস্থায়ী কাজে নিয়োজিত আছে, যারা অস্থায়ী কাজে, মাথায় দিয়ে মনোযোগ দিয়ে শুনেন, যারা অস্থায়ী কাজে নিয়োজিত আছে তারা সর্বোচ্চ 3 মাস অসাধারণ ছুটি পেতে পারে। মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 6 মাস অসাধারণ ছুটি পেতে পারে, এবং যদি সে তার যক্ষা হয় তাহলে 12 মাস অসাধারণ ছুটি পেতে পারে। শেষ। তাহলে অস্থায়ী কর্মচারীরা 3 মাস ছুটি পেতে পারে, 6 মাস মেডিকেল সার্টিফিকেট ভিত্তিতে পেতে পারে, এবং 12 মাস তার যক্ষা হলে পেতে পারে। আর তাহলে আপনি যদি বলেন ভাইয়া তাহলে স্থায়ী কর্মচারীরা কীভাবে পাবে? স্থায়ী কর্মচারীদের এই ধরনের কোনো হিসাব নাই, তারা যে যতদিন ইচ্ছা নিতে পারে, যদি অনুমতি দেয়। অসাধারণ ছুটি সব ছুটি নিতে পারে। তো এখন আপনি আমাকে বলতে পারেন ভাইয়া স্থায়ী কর্মচারী বলতে কাদেরকে বুঝাইতেছেন আপনি? এখন বর্তমানে স্থায়ী কর্মচারী কাদেরকে বুঝাবো? যারা অলরেডি 3 বছর চাকরি করে ফেলছে, 3 বছর তাদের চাকরি হয়ে গেছে, অথবা তারা এখন মনে করেন যে কোনো শিক্ষা ছুটিতে আছে, অথবা তারা কোনো প্রশিক্ষণে আছে এবং তারা প্রশিক্ষণ শেষে কাজে যোগদান করে আরও 5 বছর চাকরি করবে, এই ধরনের চুক্তিতে সাইন করে, তারাই কেবল আনলিমিটেড ছুটি পাবে, অসাধারণ ছুটি, যদি সেটা মঞ্জুর করা হয় অসাধারণ ছুটি পাবে। এখানে একটা কথা আছে, মনে করেন আপনি ছুটিতে গেলেন কাউকে না বলে, যে আমি কয়দিন যেন বাসা থেকে ঘুরে আসি, থাক কেউ দেখলো না, কিন্তু আপনার কর্তৃপক্ষ আপনাকে খেয়াল করে ফেললো যে না ছেলেটা ছুটিতে গেছে কিন্তু আমাকে না বলে গেছে। এই ধরনের যদি কোনো ছুটি থাকে এবং কর্তৃপক্ষ যদি আপনার প্লিজ থাকে এবং মনে করেন না আমি ছেলেটাকে মাফ করে দিই, তাহলে সে ওই ছুটিটাকে অসাধারণ ছুটিতে রূপান্তর করতে পারে। সে চাইলে সেটাকে অসাধারণ ছুটি হিসেবে কাউন্ট করে দিতে পারে। এবং অসাধারণ ছুটি, বিনা বেতনের ছুটি
আমি আগেই বলছি, এবং এটা ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না। তাহলে দেখেন অসাধারণ ছুটিটা কঠিন, আপনাকে একবার মনে করেন, একবার দেখেন জিনিসটা, এটা কি খুব কঠিন মনে হয়েছে আপনার কাছে? খুবই সহজ জিনিস, অথচ পড়তে গেলে খুব কঠিন লাগে। আমি আবার বলছি, এটা হলো বিশেষ ছুটি। আপনার যখন কোনো প্রকার ছুটি নাই তখন এই ধরনের ছুটির জন্য আপনি আবেদন করতে পারেন। এটা একটা বিনা বেতনের ছুটি। অস্থায়ী কর্মচারীরা টানা 3 মাস ছুটি পেতে পারে, মেডিকেল সার্টিফিকেট ভিত্তিতে 6 মাস ছুটি পেতে পারে, যক্ষ্মা থাকলে 12 মাস ছুটি পেতে পারে। আর স্থায়ী কর্মচারীতে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, তারা যে কোনো টাইমে ছুটি নিতে পারে। এখন স্থায়ী কর্মচারী বলতে কাদের বোঝাচ্ছি? যাদের অলরেডি 3 বছর চাকরির মেয়াদ হয়ে গেছে, অথবা যারা কোথাও প্রশিক্ষণে আছেন এবং কাজ শেষে এখানে জয়েন করে 5 বছর সে কাজ করবেন, এই ধরনের প্রতিজ্ঞা করেছেন, তারা এই ছুটি পাবেন। তারপরে হচ্ছে, আমরা যদি কর্তৃপক্ষ বিনা অনুমতিতে ছুটিকে অসাধারণ ছুটিতে রূপান্তর করতে পারে। দেখেন অসাধারণ ছুটিটা কতটা ইজি, অথচ আমরা পড়তে কতটা কঠিন মনে হচ্ছিল। এখন আসেন আরেকটা কঠিন টপিক, কিন্তু এর চেয়ে সহজ টপিক আপনাদের একটু পরে মনেই হবে না, দেখবেন যে কতটা সহজ। সেটা হচ্ছে শিক্ষা ছুটি বা অধ্যয়ন ছুটি। ছুটিটা আমি বিশ্বাস করবেন না কতবার পড়ছি, কিন্তু যতবারই পড়ি কেন জানি না মাথায় থাকতেছে না। খুবই সহজ জিনিস, কিন্তু কোনোভাবে মাথায় রাখতে পারতেছি না। ডেফিনেশন থেকে শুরু করে ভিতরের বিষয়গুলো কোনোটাই মাথা থাকে না। খুব সহজ। আপনি ফার্স্টে ডেফিনেশনে 3টা শব্দ লিখেন: সায়েন্টিফিক, টেকনিক্যাল, ট্রেনিং। আপনার ডেফিনেশন শেষ। সায়েন্টিফিক, টেকনিক্যাল, ট্রেনিং। তাহলে শিক্ষা ছুটি কি? যে কোনো সায়েন্টিফিক, টেকনিক্যাল এবং এই ধরনের শিক্ষাকালের জন্য অথবা কোনো প্রশিক্ষণের জন্য যে ছুটি দেওয়া হয় তাই শিক্ষা ছুটি। তাহলে ডেফিনেশন দেখেন: সায়েন্টিফিক, টেকনিক্যাল, ট্রেনিং। সায়েন্টিফিক, টেকনিক্যাল এবং এই ধরনের শিক্ষা জাতীয় অথবা ট্রেনিং পারপাসে বা প্রশিক্ষণের জন্য যে ছুটি মঞ্জুর করা হয় তাই হলো শিক্ষা ছুটি। এখন দেখেন শিক্ষা ছুটিটা আমি আপনাকে দেখাচ্ছি, একটা বিশাল বড় টপিক, কোনোভাবেই মনে থাকতেছে না। আমি যতবার পড়ি ততবার ভুলে যাই। কিন্তু দেখেন আমি এখন একটা কথা বলবো, এই কথাটা মনে রাখেন, আপনার শিক্ষা ছুটি শেষ। সরকার 1 থেকে 2 বছরের জন্য কোর্স ডিটেইল, ফি, সার্টিফিকেট নিয়ে হাফ স্যালারি দিবে। আপনার শিক্ষা ছুটি সম্বন্ধে আর কিচ্ছু বলা লাগবে না, কোনো কিচ্ছু না, জাস্ট এই একটা লাইন মুখস্থ করেন: সরকার 1-2 বছরের জন্য কোর্স ডিটেইল, ফি, সার্টিফিকেট নিয়ে হাফ স্যালারি দিবে। আপনার শিক্ষা ছুটি শেষ। কিভাবে দেখেন, এই ছুটি মঞ্জুর করতে পারে শুধুমাত্র সরকার। এক লাইন শেষ, প্রথম লাইন। দ্বিতীয় লাইন: এই ছুটি টানা 1 বছর, সর্বোচ্চ 1 বছরের জন্য মঞ্জুর করা যেতে পারে। দ্বিতীয় লাইন শেষ। তৃতীয় লাইন: এটা সমগ্র কর্মজীবনে 2 বছরের বেশি দেওয়া যাবে না শিক্ষা ছুটি। তৃতীয় লাইন শেষ। চতুর্থ লাইন: কোর্সের সমস্ত ডিটেইলস কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দিতে হবে। আপনার চতুর্থ লাইন শেষ। কোর্সের ফি আপনাকে নিজের বহন করতে হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সরকার বহন করে। 5 নম্বর পয়েন্ট শেষ। 6 নম্বর: সার্টিফিকেট, কোর্স শেষের সার্টিফিকেট সরকারকে জমা দিতে হবে। 6 নম্বর: হাফ স্যালারি, এই ছুটিকালে আপনি অর্ধগড় বেতনে বেতন পাবেন। 7 নম্বর: আপনি প্রথমেই পড়ছেন ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না কোন কোন ছুটি? শিক্ষা ছুটি সেখানে ছিল, তাহলে শিক্ষা ছুটি সেখানেও পয়েন্ট লিখে দেন, এটা ছুটি হিসাব থেকে বিয়োগ হয় না। দেখেন 7টা পয়েন্ট আপনি এখানে লিখতে পারছেন। এটা কি এত কঠিন? দেখেন এখন মনে হচ্ছে একদম পানি ভাত। আপনি জাস্ট পরীক্ষার হলে ছুটি, শিক্ষা ছুটি আসলো, আপনি সাথে সাথে একটা লাইন মনে করবেন: সরকার 1-2 বছরের জন্য কোর্স ডিটেইল, ফি, সার্টিফিকেট নিয়ে হাফ স্যালারি দিবে। শেষ, আপনার পুরা শিক্ষা ছুটি শেষ। আমার মনে হয় না এর চেয়ে সহজভাবে আর কোনো রকমভাবে এটা বোঝানো যাবে। আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো আমাদের শিক্ষা ছুটি শেষ।
এখন এখানে আরও কিছু কথা আছে কাদের দেওয়া যাবে না, ওটা আপনারা পড়ে নেন, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। আমার শিক্ষা ছুটি শেষ। এখন আসেন সঙ্গ নিরোধ ছুটি, এটা সম্পর্কে আমি কিছুই বলবো না, কারণ এটা আমি আমার আগের ভিডিওতে, আগের যে আমি লাইভ করেছিলাম সেই লাইভে আমি বলে দিয়েছি কীভাবে সঙ্গ নিরোধ ছুটিটা পড়তে হবে। সেখানে আমি একটা ভুল করেছিলাম, ভুল বলেছি, সেটা হচ্ছে টাইফয়েড ফিভার বলেছিলাম, এটা হচ্ছে টাইফয়েড জ্বর। তারপর বলছি আরেকটা কি যেন ভুল বলেছিলাম, সেটা বিয়োগ হবে না, ছুটি হিসাব থেকে মানে বিয়োগ হবে না, এটা যে বলি নাই, ছুটি কি যেন বলছিলাম, ওখানে একটা ভুল ছিল, একটু দেখে নেবেন। আমি এখানে কি যেন ভুল বলছিলাম, আমি সঙ্গ নিরোধ ছুটি আমি আগে লেকচারে বলেছি, এই জন্য আমি এবার বলতেছি না। তো তৃতীয় জিনিস, সব পরের জিনিসটা কি, প্রসূতি ছুটি। এটা আপনারা সবাই জানেন, এটা সম্বন্ধে বলার কিচ্ছু নাই, বিশ্বাস করেন, আপনি যদি একবার চোখ বুলান এটা সম্বন্ধে আপনি পেরে যাবেন। তারপরও আমার মনে হয় একবার আমি একটু শর্ট করে দিলে আপনাদের সুবিধা হবে। লিখে রাখেন 6 মাস 2 বার সবার, 6 মাস 2 বার সবার। প্রসূতি ছুটি আসলেই আপনি সাথে সাথে এই লাইনটা মনে করে ফেলবেন, 6 মাস 2 বার সবার। জিনিসটা কি, প্রসূতি ছুটি কি আপনি বলেন, আপনাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া প্রসূতি বা আপু প্রসূতি ছুটিতে কি, বলবেন যে এই যে ডেলিভারির জন্য যে ছুটি দেওয়া হবে সেটাই হলো প্রসূতি ছুটি, মানে হচ্ছে প্রসবের জন্য যে ছুটি মঞ্জুর করা হয় তাই হলো প্রসূতি ছুটি। ইজি ডেফিনেশন, নামের মধ্যে ডেফিনেশন। এখন আছেন ডেসক্রিপশন কি লিখবেন। প্রথম আসেন 6 মাস, এই ছুটি দেওয়া যাবে সর্বোচ্চ 6 মাস। আপনি কি বলতে পারেন না ভাইয়া 6 মাসের বেশি কি আমি ছুটি নিতে পারবো না? জি না, আপনি 6 মাসের বেশি ছুটি, প্রসূতি ছুটি নিতে পারবেন না, কিন্তু ছুটি নিতে পারবেন। মানে আপনি 6 মাস ছুটির পর আপনি চাইলে আরও সিক লিভ এবং এছাড়া আপনি ক্যাজুয়াল লিভ অথবা আপনি যে কী বলে একটু আগে বললাম অসাধারণ ছুটি, এই সকল ছুটি সহ আপনি বাড়াইতে পারেন। তার মানে এর সাথে অন্যান্য ছুটি মঞ্জুর করা যাবে, কিন্তু প্রসূতি ছুটি হিসেবে মঞ্জুর করা যাবে না। দ্বিতীয় কথা, একবার যদি আপনি অ্যাপ্লিকেশন দেন, এটা না মঞ্জুর করার ক্ষমতা কারো নেই। আপনি যদি একবার এটা অ্যাপ্লিকেশন করেন যে হ্যাঁ আমি প্রসূতি ছুটি চাই, এটা না মঞ্জুর করার ক্ষমতা কোনো কর্তৃপক্ষের না, এটা মঞ্জুর করতেই হবে। আপনার প্রসূতি ছুটির শুরুর দিনটা কবে হতে পারে? যে কোনো দিনটাই শুরুর দিন হতে পারে, তবে অ্যাট লাস্ট মানে একদম সর্বশেষ আপনার যেদিন ডেলিভারি হবে সেই দিনটাই হবে আপনার শেষ টাইম যে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করার। তার মানে আপনার সেদিন থেকে 6 মাস, যেদিন অ্যাপ্লিকেশন করবেন সেদিন থেকে 6 মাস আপনার ছুটি হবে। আপনি সমগ্র কর্মজীবনে 2 বার এই ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সমগ্র কর্মজীবনে 2 বার এই ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তৃতীয়ত সবার, এখানেই সমস্যা। সবার বলতে কি বুঝেছেন, এখানে আপনি 4টা পয়েন্ট লিখতে পারবেন, এই সবার দিয়ে আপনি 4টা পয়েন্ট পরীক্ষা খাতায় লিখতে পারবেন। নাম্বার 1, স্থায়ী কাজে নিযুক্ত সকল স্থায়ী এবং অস্থায়ী কাজে, মানে না স্যার, গ্যাজেটেড এবং নন গ্যাজেটেড কর্মকর্তা সবাই এই ছুটি পাবে, গ্যাজেটেড এবং নন গ্যাজেটেড কর্মকর্তা সবাই ছুটি পাবে। নাম্বার 2, অস্থায়ী কাজে নিযুক্ত কর্মচারীরা এই ছুটি পাবে। নাম্বার 3, শিক্ষানবিশ মহিলারা এই ধরনের ছুটি পাবে। নাম্বার 4, পার্ট টাইম ল অফিসাররা এই ধরনের ছুটি পাবে। দেখেন 4টা লাইন আপনি লিখে ফেললেন। বললাম কি, গ্যাজেটেড নন গ্যাজেটেড কর্মকর্তা ছুটি পাবে, অস্থায়ী কাজে নিযুক্ত কর্মচারীরা অথবা যারা ওই যে কী বলে কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্ট বেসিসে নিযুক্ত কর্মচারীরা তারাও পাবে, শিক্ষানবিশ কর্মচারীরা পাবে, পার্ট টাইম ল অফিসাররা পাবে। 4টা পয়েন্ট, 2 বার, এখানে একটা 5টা পয়েন্ট, 6 মাস, এবং এর সাথে অনেকগুলো কথা বললাম যে এই 6 মাস একবার মঞ্জুর যদি অ্যাপ্লিকেশন করে এটা না করার কোনো ক্ষমতা নাই, এবং এটা লাস্ট ডে হবে অবশ্যই প্রেগনেন্সি যেদিন ডেলিভারি হবে সেই ডেলিভারির দিনটা হবে স্টার্টিং ডে। অ্যাটলিস্ট এর আগ থেকে আপনি শুরু করতে পারেন, যখন থেকে নিতে চান তখন থেকে শুরু করতে পারেন, এবং এটা 6 মাস টানা নিতে পারবেন। দেখেন প্রসূতি ছুটি আপনাদের শেষ। এটা কি সহজ মনে হলো না কঠিন মনে হলো? দেখেন এখন পর্যন্ত আমি আপনাদেরকে 4টা বা 5টা টপিক্স পড়াইছি। আপনার কাছে এই 5টা টপিক্স আমার মনে হয় না আপনাদের পড়তে 5 থেকে 10 মিনিটের বেশি লাগবে। জাস্ট একটা লাইন করে মুখস্থ করবেন, বাকিটুকু আপনার অটোমেটিক্যালি একটার পর একটা মাথায় আসবে, একটার পর একটা মাথায় আসবে। এখন হইতেছে আমি যেটা মনে করি যে টানা অলরেডি আধা ঘন্টা ক্লাস শেষ, টানা আধা ঘন্টা ক্লাস হয়ে গেল, আধা ঘন্টা ক্লাসের পর কারো কনসেন্ট্রেশন নাই। আধা ঘন্টা ক্লাস করলে সবারই মাথা নষ্ট হয়ে যায় যে আমি এখন আর কিছু মাথায় ঢুকাতে পারতেছি না, এই জন্য আপনাদেরকে ব্রেক দিব। এখন ব্রেক হলেও আপনাদেরকে কিছু এন্টারটেনমেন্ট দিই, আপনাদেরকে 5 মিনিটের জন্য একটা গান শোনাই, গান শুনে আপনাদেরকে মাথা ঠান্ডা করি। আমি আসলে এই গানের মানে গানের সুরটা কে লিখছে আমি জানি না, তবে গানের লেখাগুলো আমার, গানের যে কথাগুলো এগুলো আমার। সেটা আমি যে স্কুলে মেডিকেল কলেজে আমি যখন একটা গানের অনুষ্ঠান হচ্ছে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় এই গানটা গিয়েছিলাম।
অ্যাকচুয়ালি মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন, মেডিকেলে যারা পোস্ট গ্রাজুয়েশনে থাকে তাদের জন্য, যে পোস্ট গ্রাজুয়েশনে কোন মেয়েকে বিয়ে করলে আপনি কী ধরনের সমস্যা পড়বেন, কোন মেয়েকে প্রেম করলে কী ধরনের সমস্যা পড়বে, সেই রিলেটেড একটা ছোট্ট একটা গান। আমি এটা শুধু ব্রেক হিসেবে নিচ্ছি, কারণ এতক্ষণ পড়া কনসেন্ট্রেট মাথা থাকতেছে না, আমার নিজেরই কনসেন্ট্রেট নষ্ট হয়ে গেছে। আমি ভালো গায়ক না, জাস্ট এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য গাচ্ছি, সরি ফর দ্যাট। রংপুর টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা নিয়ে যাব পাবনা। রংপুর টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা নিয়ে যাব পাবনা। অ্যানাটমি মেয়েদের প্রেমে পড়ো না, ডিসেকশন করে ছেড়ে দিবে চামড়া পাবা না। বায়োকেমিস্ট্রি মেয়েদের প্রেমে পড়ো না, কেমিক্যালে চুবাই মারবে বাঁচতে পারবা না। রংপুর টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা নিয়ে যাব পাবে না। ফিজিওলজি মেয়েদের প্রেমে পড়ো না, প্রেমের আইটেমে সাপ্লি খাবা পার পাবা না। ফরেন্সিকের মেয়েদের প্রেমে পড়ো না, মিথ্যা মামলায় ফাঁসাই দিবে ছাড়া পাবা না। রংপুর টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা নিয়ে যাব পাবে না। কমিউনিটি মেয়েদের প্রেমে পড়ো না, টয়লেটেই বাসর হবে খাট পাবা না। ফার্মার মেয়েদের প্রেমে পড়ো না, ভুল সুদে মাইরা দিবে টের পাবা না। রংপুর টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা নিয়ে যাব পাবনা। মাইক্রোর মেয়েদের প্রেমে পড়ো না, অটোক্লেভে ঢুকায় রাখবে ছুঁইতে দিবে না। মেডিসিনের মেয়েদের প্রেমে পড়ো না, রুগীর সাথে প্রেম করবে তোমার সাথে না। রংপুর টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা নিয়ে যাব পাবে না। সার্জারি মেয়েদের প্রেমে পড়ো না, কোলবালিশি সঙ্গী হবে বউ পাবা না। গাইনির মেয়েদের প্রেমে পড়ো না, শান্তির মা মইরা যাবে সুখ হবে না। রংপুর টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা নিয়ে যাব পাবনা। অর্থর মেয়েদের প্রেমে পড়ো না, অর্থ নিয়ে ব্যস্ত থাকবে সময় পাবা না। সাইকিয়াট্রি মেয়েদের প্রেমে পড়ো না, ঘরের ভিতর পাগলামি মানতে পারবা না। রংপুর টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা নিয়ে যাব পাবনা। মেডিকেলে কখনোই প্রেমে পড়ো না, সবখানেতেই সেকা খাবা প্রেম পাবা না। অবশেষে বলি তুমি প্রেম করো না, পড়ার জন্য মেডিকেল প্রেমের জায়গা না। থ্যাংক ইউ সবাইকে। এখন আমরা আবার চলে যাচ্ছি পড়াতে। এবার এতক্ষণ এন্টারটেনমেন্ট শেষ, পড়া শুরু। আমি আপনাদের কোশ্চেনগুলো নিয়ে সবার লাস্টে কথা বলবো, যদি আমি পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে সেগুলো নিয়ে ডিসকাস করব। এখন আসেন আমাদের পরের পয়েন্ট, প্রাপ্যতাবিহীন ছুটি। প্রাপ্যতাবিহীন ছুটি, এটাও মনে থাকে না। প্রাপ্যতাবিহীন ছুটি যখন পড়তে যাই তখন প্রাপ্যতাবিহীন ছুটিটাও আমার মনে থাকে না। তখন এটাকে আমি কিভাবে একটা শর্টকাট করে নিচ্ছি সেটা বলে দিচ্ছি। এটা পাশে লিখে রাখবেন, স্থায়ী 12-3 হাফ ধার। স্থায়ী 12-3 হাফ ধার। দেখেন পরীক্ষার সময় আপনি কিন্তু সব কিছু মুখস্থ করবেন না, খালি 3-4টা কথাগুলো মাথায় রাখবেন। প্রাপ্যতাবিহীন যখন পরীক্ষা আসবে, প্রাপ্যতাবিহীন ছুটি বা অসমর্থ ছুটি, আপনি সাথে সাথে বলবেন স্থায়ী 12-3 হাফ ধার, শেষ, আপনার প্রাপ্যতাবিহীন ছুটি শেষ। তার মানে কি, এখন দেখেন এটার ডেফিনেশন আমি পরে পড়বো, আগে ভিতরে কথা বলবো, কারণ ভিতরে যে কথা বলবেন সেগুলোই আপনি ডেফিনেশনে লিখে দেবেন, তাহলেই ডেফিনেশন শেষ। প্রাপ্যতাবিহীন ছুটি পাবে শুধুমাত্র স্থায়ী কাজে নিযুক্ত কর্মচারীরা। স্থায়ী কাজে নিযুক্ত কর্মচারীরাই শুধু প্রাপ্যতাবিহীন ছুটি পাবেন। সমগ্র কর্মজীবনে 12 মাস এই ছুটি পাওয়া যাবে এবং অন্যান্য কারণে 3 মাস এই ছুটি পাওয়া যাবে।
দেখেন, স্থায়ী কাজে নিযুক্ত কর্মচারীরা ছুটি পাবে, সমগ্র কর্মজীবনে 12 মাসে ছুটি পাওয়া যাবে, এবং অন্যান্য কারণে মেডিকেল সার্টিফিকেট, সমগ্র কর্মজীবনে মেডিকেল সার্টিফিকেট ভিত্তিতে 12 মাস এবং অন্যান্য কারণে 3 মাস, মেডিকেল সার্টিফিকেট ভিত্তিতে 12 মাস, অন্যান্য কারণে 3 মাস এ ছুটি পাবে। এই সময় সে অর্ধগড় বেতনে বেতন পাবে। এখানে অর্ধগড় বেতনটা খুবই ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে অর্ধগড় বেতনে বেতন পাবে এবং প্রাপ্যতাবিহীন ছুটি, তার মানে আপনার ছুটি নাই, তারপরও আপনি ছুটি নিচ্ছেন। তার মানে এটা কি, আপনি চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলেন, খাওয়ার পর দেখলেন আপনার পকেটে টাকা নাই, টাকা না থাকা সত্ত্বেও আপনি খাইতে গেছেন, তখন আপনি কি করতে হবে, এটা শোধ করতে হবে। কীভাবে শোধ করবেন? আপনার থালা বাসন মেজে এটা শোধ করবেন। এইটা প্রাপ্যতাবিহীন ছুটিটা অনেকটা এরকম ধার, মানে আপনি ছুটি কাটায় আসলেন, আপনার কোনো ছুটি নাই, ছুটি কাটায় আসা আপনার কাজ করতে হবে, কাজ করে আপনি অর্ধগড় বেতনে ছুটি অর্জন করতে হবে। সেই 12 দিনে একদিন ছুটি অর্জন, আপনি কষ্ট করে ছুটি অর্জন করে এটা শোধ করতে হবে। তার মানে এটা ধার ছুটি, আপনি ধার করে ছুটিটা নিচ্ছেন। আমি তাহলে এটাই হচ্ছে প্রাপ্যতাবিহীন ছুটি। তার মানে এটা ডেফিনেশন যদি বলি, তাহলে স্থায়ী কাজে নিযুক্ত কর্মচারী মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 12 মাস এবং মেডিকেল সার্টিফিকেট ছাড়া 3 মাস অর্ধগড় বেতনে যে ছুটি পায় তাই হলো প্রাপ্যতাবিহীন ছুটি। তাহলে এটা সম্বন্ধে আমি যে ডিসক্রিপশন করি কি বলবো, এটা একটা স্থায়ী কর্মচারীরা পাবে, মেডিকেল সার্টিফিকেট দিতে 12 মাস পাবে, মেডিকেল সার্টিফিকেট ছাড়া 3 মাস পাবে, অর্ধগড় বেতনে ছুটি পাবে। এবং ধার বলতে কি বুঝেছি, যে এই ছুটি প্রাপ্যতা না থাকা সত্ত্বে ছুটি দেওয়া হয়, তার মানে প্রাপ্যতাবিহীন, মানে ও ছুটি ছিল না তারপর সে ছুটি নিচ্ছে, এই ছুটিটা সে কাজ করে অর্জন করে অর্ধগড় বেতনে অর্জন করে এটা টাকা মানে তাকে উসুল করে দিতে হবে। এবং সবার শেষে ওই একটা কথাই, যেটা ছুটি হিসাব থেকে বিয়োগ হবে না, ওই জিনিসগুলো আপনি ওই ছুটি হিসাব থেকে বিয়োগ হবে না, এটা ক্লিপ পরে রাখবেন, তাহলে কোনটা কোনটা এগুলো সুন্দর মতো লিখে দিতে পারবেন। আমার মনে হয় প্রাপ্যতাবিহীন ছুটি নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। এই এক লাইন মুখস্থ করেন, আপনার প্রাপ্যতাবিহীন ছুটি শেষ। আমি এখন পর্যন্ত টোটাল মনে হয় 6টা না 5টা না 6টা বলছি, 1 2 3 4 5, 5টা পড়লাম, 5টাই দেখেন। এখন যদি আপনি একবার বলেন 5টাই আপনার মুখস্থ হয়ে যাবে। আপনার এই যে ছুটি হিসাব, মানে ছুটির থেকে টোটাল যে কয়টা আমি টপিক এখানে বলেছি তার মধ্যে এতটুকু পর্যন্ত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এরপরে যতগুলো ছুটি যেগুলো আছে সেগুলো হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। আপনি তবুও পড়ে যাবেন, কারণ পরীক্ষার সময় কোনটা আসবে আপনি নিজেও জানেন না। এজন্য এতটুকু পর্যন্ত যখন আপনার পড়া হয়ে যাবে, আপনি নিজের ভিতরে কনফিডেন্স আনেন যে ছুটি থেকে আপনার প্রশ্ন আসলে আপনি প্রশ্ন পারবেন, অবশ্যই পারবেন, কোনো প্রশ্ন মিস হবে না। যারা যারা শুরুতে আমার এটা মিস করছেন ক্লাসটা, তারা শেষের দিকে আমি টোটালটা জাস্ট 2 মিনিটের মধ্যে একটা রিপিট করব। সেই 2 মিনিট আমার কথা শুনলে আপনার আগের কথাগুলো বুঝে যাবেন। আশা করি আপনাদের তখন কোনো সমস্যা হবে না। এখন আসেন পরেরটা, নৈমিত্তিক ছুটি। নৈমিত্তিক ছুটি, এটাকে আমরা ইংলিশে বলি ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ যদি বলি, আপনারা সবাই ক্যাজুয়াল লিভ সম্বন্ধে জানেন। সিএল এর ছুটিতে যান আপনারা। সিএল সম্বন্ধে জানেন না এমন কেউই নাই, সবাই জানেন আপনারা সিএল নিতে পারেন। নৈমিত্তিক ছুটি এটা হচ্ছে সিএল। এটা সম্বন্ধে কোনো মুখস্থ করবেন না, কোনো শর্টকাট পড়বেন না, কিচ্ছু করবেন না। এটা শুধু আপনি গল্প আকারে শুনে যান, কারণ আপনার জন্য, আপনি তো সিএল নেন, কয়দিন পর পরে সিএল নিচ্ছেন, কেন সিএল নিচ্ছেন, কতদিন পাইতে পারেন এই সিএল, জাস্ট গল্প আকারে শুনে যান। এই জিনিসটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। আসেন নৈমিত্তিক ছুটির সম্বন্ধে বলি। এটা কোনো ছুটির বিধিমালার কোনো ছুটি না, এটা ছুটি বিধিমালা বহির্ভূত একটা ছুটি। নৈমিত্তিক ছুটিটা প্রথম কথা, এটা ছুটি বিধিমালার বহির্ভূত একটা ছুটি। আপনি আপনার 1 বছরের টোটাল 20 দিনে ছুটি পাবেন। কোনো শর্টকাট লেখার দরকার নেই, খালি শুনে যান। টোটাল 20 দিন এই ছুটি পাবেন এবং টানা টোটাল 10 দিন এই ছুটি নিতে পারেন। টানা 10 দিন ছুটি নিতে পারেন, তবে শর্ত আছে। এই শর্তটার জন্য আমি আপনাকে ল্যাপটপে একটা জিনিস দেখাচ্ছি, একটু আমাকে ল্যাপটপটা অ্যাডজাস্ট করতে দেন। সরি, দেখেন আমি একটা ছুটি দেখাচ্ছি। অক্টোবর মাসের 26 তারিখ একটা সরকারি ছুটি আছে, 26 তারিখ, আর 30 তারিখ একটা ছুটি আছে। এখন আপনি সিএল নিতে চাচ্ছেন 27, 28, 29, আপনি এই 3 দিন সিএল নিতে চাচ্ছেন, ঐচ্ছিক ছুটি নিতে চাচ্ছেন। এইটা এভাবে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে না। আর যদি এইভাবে আপনি ছুটি নেন, আপনার 26 এবং 30 তারিখও আপনার এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই ছুটির সামনে বা পিছনে কোনো সরকারি ছুটি থাকা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? আমি আবার বলি, টোটাল ঐচ্ছিক ছুটি কোনো ছুটি বিধিমালার কোনো ছুটি না, এটা ছুটি বিধিমালা বহির্ভূত একটা ছুটি। এবং
আপনি টোটাল বছরে প্রতি বছরে 20 দিন এই ঐচ্ছিক ছুটি পাবেন এবং টানা 10 দিন। এখন টানা 10 দিন বলতে কি বুঝাইছে? মনে করেন আপনি 16 তারিখ থেকে ছুটি নেওয়া শুরু করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনি টানা ছুটি নিতে পারবেন, ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এই ধরনের একটা অ্যাপ্রুভাল আপনি নিতে পারবেন, কারণ এটা নিয়মে আছে। কিন্তু আপনি এটা সামনে পিছনে দুই জায়গায় সরকারি ছুটির মাঝখানে এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন না। তৃতীয় কথা, যেহেতু আমি আপনাদের বলেছি যে এটা নিয়ম বহির্ভূত, মানে এটা কোনো নিয়মে নাই, কিন্তু আপনি এটা নিতে পারবেন যদি কোনো অঘটন ঘটে এই ঐচ্ছিক ছুটির সময়ে, এর দায়ভার আপনার এবং আপনাকে যে ছুটি দিচ্ছে তার। সেজন্য সেগুলোর প্রতি খেয়াল রেখে ছুটিটা দেওয়া হয়। ঐচ্ছিক ছুটি শেষ, দেখেন এটা শুধুমাত্র গল্পের আকারে মনে রাখবেন, এটা আপনার জন্য মনে রাখবেন। ও আরেকটা কথা, আপনি যখন ছুটি শেষ করে আসবেন, আপনি কোনো জয়নিং লেটার দিবেন যে আমি জয়েন করতে চাচ্ছি? কোনো রকম জয়নিং লেটার দরকার হয় না। আর ওই যে কর্মকাল হিসেবে গণনা করা হয়, ওই জিনিসটা তো মানে ছুটি হিসেব থেকে বিয়োগ, ওগুলো তো আপনি ওখান থেকে পড়ে আসছেন, তাই এগুলো আর এখানে আমি আর কিছু বলবো না, কোনটা কোনটা ওখানে লাগবে। আমি আরেকবার রিপিট করতেছি, দেখেন লাস্ট টাইম রিপিট, এটা যেহেতু গল্প, এটা লাস্ট টাইম রিপিট। এটা কোনো বিধিমালা মধ্যে কোনো ছুটি না, বিধি বহির্ভূত ছুটি। নাম্বার 2, আপনি যদি এই ছুটি নেন এবং এই সময় কোনো যদি অঘটন ঘটে, তাহলে মানে কোনো যদি অঘটন ঘটে যায়, কোনো রকম বিপদ হয় বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় সরকার, সেক্ষেত্রে এর দায়ভার আপনার এবং আপনার যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষর। 3 নাম্বার, এই ছুটি বছরে 20 দিন নেওয়া যাবে, তবে এককালীন টানা 10 দিন নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি পাহাড়ি এলাকায় বা এটা পার্বত্য জেলায় যদি থাকেন, সেক্ষেত্রে আপনি টানা 20 দিন নিতে পারবেন, সেটা আপনার অ্যালাউ আছে। 4 নাম্বার কথা, সামনে এবং পিছনে দুই জায়গায় সরকারি ছুটি রেখে আপনি ঐচ্ছিক ছুটি নিতে পারবেন না। বোঝা গেছে? ঐচ্ছিক ছুটি শেষ, এবং এই ছুটি শেষে যোগদানপত্র লাগে না। এবার পড়ব PRL, অবসর উত্তর ছুটি বা অবসর প্রস্তুতিমূলক ছুটি। আগে এটাকে বলতো LPR বলতো। PRL মিনস কি? PRL মিনস, ভুলে গেলাম তো। PRL মিনস পোস্ট রিটায়ারমেন্ট লিভ, পোস্ট রিটায়ারমেন্ট লিভ। LPR মিনস লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট, লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট। আপনার এই LPR সম্পর্কেও কোনো মুখস্থ করার দরকার নেই। LPR সম্পর্কেও আপনি জাস্ট শুনে যাবেন, এবং এটা কিন্তু পরীক্ষায় তেমন এটা আসে না, তবুও আপনি জেনে যাবেন, কারণ জেনে যেতে তো ক্ষতি নাই। একবার যদি জেনে যান, খালি শুনে যান, আপনি পরীক্ষা হলে লিখে আসবেন। দেখেন আমরা জানি LPR মানে আপনার কর্মজীবন শেষে এটা LPR কতদিন দেওয়া হয়? টোটাল 12 মাস, মানে 1 বছর দেওয়া হয়। কাদের দেওয়া হয়? কখন আপনি LPR যেতে পারবেন, মানে কখন আপনি অবসরে যেতে পারবেন? অবসর যাওয়ার আগে তো LPR দেওয়া হয়। অবসর যেতে পারবেন কখন? যখন আপনার চাকরির বয়স 59 বছর। আপনার শর্টকাট লেখার কোনো দরকার নাই, খালি শুনে যাবেন। যখন আপনার চাকরির বয়স 59 হবে, অথবা আপনার চাকরির বয়স 25 বছর পূর্ণ হচ্ছে এবং এখন আপনি চাচ্ছেন আপনি রিটায়ারমেন্টে যেতে যাচ্ছেন, তাহলে 25 বছর পর স্বেচ্ছায় যখন আপনি রিটায়ারমেন্টে যেতে চান, তখন আপনি PRL নিতে পারবেন। অথবা আপনার চাকরির বয়স 25 হয়েছে এবং সরকার বলতেছে আপনাকে আর থাকার দরকার নেই, সরকার আপনাকে চাচ্ছে না, জনগণের কারণে, জনগণ মানে সরকার জনগণের কথা চিন্তা করে আপনাকে আর রাখতে চাচ্ছে না, তখন সরকার চাইলে আপনাকে এই 25 বছর পর রিটায়ারমেন্টে নিতে বাধ্য করতে পারে, এবং তখন আপনি LPR পাবেন। তাহলে এই সময় যে 59 বছর সময়, 25 বছর এবং এই 25 বছর, মানে ইচ্ছায় আর স্বেচ্ছায় আর সরকারের নির্দেশে, এই 3ভাবে আপনি PRL-এ যেতে পারবেন। এখন আপনার তো এই 12 মাস হলো, 12 মাসের পর কি আপনি আর কোনো এক্সট্রা কিছু পেতে পারেন? হ্যাঁ, আপনার যদি জমানো ছুটি থাকে, সেই জমানো ছুটি সর্বোচ্চ 18 মাস পর্যন্ত আপনি আর্থিকভাবে সুবিধা পাবেন, মানে এই 18 মাস টাকা আপনাকে দিয়ে দিবে। সর্বোচ্চ 18 মাস পর্যন্ত যদি জমানো থাকে, 18 মাস পর্যন্ত স্যালারি আপনাকে দিয়ে দিবে, গড় বেতন থাকুক বা অর্ধগড় বেতন থাকুক, যেভাবে থাকুক না কেন সেটা আপনাকে সরকার দিয়ে দিবে। লাস্ট কথা হচ্ছে, আপনি যদি মারা যান, সেক্ষেত্রে যেদিন মারা যাবেন সেদিন থেকে আপনি রিটায়ারমেন্ট আসছেন এই হিসাব করে আপনাকে টাকা দিয়ে দিবে। এবং আরেকটা কথা, আপনি যদি রিটায়ারমেন্টে যাওয়ার অ্যাপ্লিকেশন করেন, এইটা সহজীকরণ বিধিমালা সরকার কিছুদিন আগে করে দিছে, এই জন্য আপনাকে কোনো রকম হেনস্থা করা যাবে না।
কোনো কর্তৃপক্ষ আপনাকে হেনস্থা করতে পারবে না আপনি যদি রিটায়ারমেন্টে যাওয়ার একটা রিকোয়েস্ট দেন। সেই প্রসূতি ছুটির মতো অনেকটা পিআরএলে যাওয়ার যে রিকোয়েস্ট করলে আপনাকে এটা বাধ্যবাধকতা করার কোনো ক্ষমতা নাই। তাহলে দেখেন পিআরএল সম্বন্ধে অল্প কিছু কথা জানবেন, দুই একটা ধারা কথা বলা আছে, ওটা আপনি পড়ে নেবেন, ওটা আমি বলতেছি না। ইন শর্ট, এটা খালি মাথায় রাখেন, এটা পরীক্ষাতে আমার এটা আসে না। পিআরএল সর্বোচ্চ 12 মাস পর্যন্ত, মানে 1 বছর পিআরএল দেওয়া হয়। দ্বিতীয় কথা, আপনার যখন 59 বছর হয়েছে তখন আপনি পিআরএল যেতে পারেন, অথবা আপনার যখন 25 বছর হয়েছে তখন ঐচ্ছিক ছুটি মানে নিজের ইচ্ছায় আপনি পিআরএল যেতে পারেন, অথবা আপনার যখন 25 বছর হয়েছে তখন সরকার আপনার পিআরএল পাঠাতে পারে। আপনি এরপরও যদি আপনার কোনো জমানো ছুটি থাকে সেটা পিআরএলের সাথে এই 18 মাস পর্যন্ত এটা কি বলে আর্থিক সুবিধা পাবেন। আপনি যদি মারা যান, আপনার পরিবার আপনার যে জমানো ছুটি আছে বা জমানো যত কিছু থাকবে সেগুলা যেদিন মারা যাবেন সেদিন থেকে সেই টাকাটা দিতে বাধ্য, সেই টাকাটা দিয়ে দিবে। এবং আপনি যদি একবার পিআরএলের জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনার কোনো কর্তৃপক্ষ সেটাতে কোনো বাধা দিতে পারবে না। শেষ, পিআরএল শেষ। এখন তারপর আরেকটা টপিকস, খুবই সহজ জিনিস, এটা হলো খুবই সহজ টপিক, এটা হলো সরকারি ছুটি। গভর্নমেন্ট লিভ, গভর্নমেন্ট কী কী ছুটি দিছে? সরকারি ছুটি 3 ধরনের। 1, সাধারণ ছুটি। নাম্বার 2, নির্বাহী আদেশে সরকারি ছুটি। নাম্বার 3, ঐচ্ছিক ছুটি। ঐচ্ছিক ছুটি। সাধারণ ছুটি বলতে কোন ছুটিগুলোকে আপনি সাধারণ ছুটি বলতেছে? আমি আবার ক্যালেন্ডারে চলে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ক্যালেন্ডারে চলে যাচ্ছি। দেখেন 21শে ফেব্রুয়ারি একটা ছুটি দেওয়া আছে, এটা হলো সরকারি ছুটি। মানে সরকার যে সকল ছুটিগুলোকে গ্যাজেটের মাধ্যমে, গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বছরের শুরুতে ঘোষণা করে দেয়, সেই সকল ছুটিগুলোকে সরকারি ছুটি বলে। এবং এগুলাতে লাল দাগ দেওয়া থাকে সরকারি ছুটিগুলোতে। শেষ, এটা হলো সাধারণ ছুটি। সরকারি গ্যাজেটের মাধ্যমে যে ছুটিগুলোকে বছরের শুরুতেই ঘোষণা করে দেয় সেগুলোকে বলে সাধারণ ছুটি, এবং এগুলোকে লাল দাগ দেওয়া থাকে। নাম্বার 2, নির্বাহী আদেশে সরকারি ছুটি। কিছু ছুটি আছে সরকার যেটা ঘোষণা করে দেয়, যেটা মানে সরকারি সাধারণ ছুটি না, কিন্তু সেটা সাধারণ ছুটির সাথে আলাদা করে সরকার ঘোষণা করে। যেমন ধরেন মে মাসের 25 তারিখ হচ্ছে ঈদ উল ফিতর, মানে ঈদ উল ফিতরের ছুটি হচ্ছে 25 তারিখ। এই বছরের 25 তারিখ ছিল ঈদ উল ফিতর। এখন দেখেন এর আগে 24 তারিখ এবং 26 তারিখ দুইটা ছুটি আছে, এই দুইটা হলো নির্বাহী আদেশে সরকারি ছুটি। তার মানে সরকার এটা আলাদাটা আদেশ করছে, এটাও গ্যাজেটের মাধ্যমে আলাদা আদেশ করে এই 2 দিন ছুটি ঘোষণা করছে। সেটা হলো সাধারণ ছুটির সাথে অন্যান্য আরও ছুটি যুক্ত করে সরকার একটা গ্যাজেটের মাধ্যমে আলাদা ছুটি ঘোষণা করে, সেটা হচ্ছে নির্বাহী আদেশে সরকারি ছুটি। সরকার চাইলে এটাকে বাড়াইতে পারে, মনে করেন সামনে 27 তারিখ ছিল, 29 তারিখ ধরেন এটা শুক্রবার, তাহলে সরকার যদি চায় এটাকে টানা 27 তারিখ পর্যন্ত ছুটি করে দিতে পারে। সরকার চাইলে এটাকে কমায় 25 তারিখ পর্যন্তই নিয়ে আসতে পারে। এটা সরকারের পুরো এখতিয়ারের দিন। দেখেন নির্বাহী আদেশে সরকারি ছুটিরও শেষ। তারপর একটা আছে ঐচ্ছিক ছুটি। এটাও সরকার নির্ধারণ করে থাকে, কিন্তু এটা ক্যালেন্ডারে কোনো দাগ থাকে না। হ্যাঁ, আবার কথা, নির্বাহী আদেশে সরকারি ছুটিও লাল দাগ দেওয়া থাকে, কিন্তু ঐচ্ছিক ছুটিতে লাল দাগ দেওয়া থাকে না। যেমন এই 27 তারিখ বছরের শুরুতে আমি যদি অ্যাপ্লিকেশন করি যে হ্যাঁ আমি এই 27 তারিখ আমি ঐচ্ছিক ছুটিতে যাব। এছাড়াও আরও কিছু ছুটি আছে, আমার পুরোটা মুখস্থ নয় কোন দিন। যেমন সবে বরাত না, ঈদে মিলাদুন্নবী কিন্তু আমাদের ছুটি না, কিন্তু ওটা হলো ঐচ্ছিক ছুটির মধ্যে পড়ে। আমি চাইলে ওই ছুটিটা নিতে পারবো, এটা ঐচ্ছিক ছুটির আন্ডারে। তাহলে দেখেন এই 27 তারিখটা আমি ঐচ্ছিক, নিজের ইচ্ছায়, মানে যে ছুটিটা নিজের ইচ্ছাধীন, এবং বছরের শুরুতে 3 দিন, টোটাল 3 দিন পর্যন্ত এই ছুটি নেওয়া যাবে। এবং বছর শুরুতে এটা অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করে এই ছুটি নিতে হবে, তারপরে আমরা এই ঐচ্ছিক ছুটি পাবো। দেখেন আমি ঐচ্ছিক সাধারণ ছুটি বললাম, নির্বাহী আদেশে সরকারি ছুটি বললাম, ঐচ্ছিক ছুটি বললাম। এই 3টা ছুটি খুবই সহজ জিনিস, খালি ক্যালেন্ডারটা দেখলেন আর খালি মাথাটা নিলেন। কি বললাম? প্রথম কথা বলছি সাধারণ ছুটি, যেটা
সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এটা ঘোষণা করে দেয় এবং এটা লাল কালি দিয়ে ক্যালেন্ডারে দাগানো থাকে, সরকারি যে পঞ্জিকা থাকে সে পঞ্জিকাতে দাগানো থাকে লাল দাগ দিয়ে। দ্বিতীয় কথা, নির্বাহী আদেশে সরকারি ছুটি, সেটা হচ্ছে সরকারি ছুটির সাথে সংযুক্ত করে, আগে পিছিয়ে সংযুক্ত করে সরকার যে ছুটি দিতে পারে, অথবা সরকার আলাদাভাবে, সাধারণ ছুটি লাগবে না, আলাদাভাবে যে ছুটিটা দেয় সেটা গ্যাজেটের বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করে এবং এটা হচ্ছে নির্বাহী আদেশের সরকারি ছুটি। এবং এই ছুটিগুলো লাল দাগ দেওয়া থাকে এবং গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। 3 নম্বর বললাম ঐচ্ছিক ছুটি, এটা হচ্ছে কর্মচারীর ইচ্ছাধীন, মানে সে ইচ্ছা করলে এই ছুটি নিতে পারবে এবং এই ছুটিটা অবশ্যই ইচ্ছাটা শুরু করতে হবে বছরের শুরুতে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আমি এই দিন, সর্বোচ্চ 3 দিন সে ছুটির অ্যাপ্লিকেশন করতে পারবে, এই দিন আমি ছুটি চাই, সরকার তখন এই দিন তার ছুটি মঞ্জুর করবে এবং এই মঞ্জুর করবে কর্তৃপক্ষ, এবং কর্তৃপক্ষ যদি না মঞ্জুর করে আপনার কোনো ক্ষমতা নাই সেটা মঞ্জুর করার। তাহলে এই হচ্ছে 3টা ছুটি, সরকারি 3টা ছুটি। তারপর এরপরের যে পয়েন্টগুলো আছে দেখেন, প্রথম পয়েন্ট হচ্ছে শান্তি ও বিনোদন ছুটি, অক্ষমতাজনিত বিশেষ ছুটি, বিশেষ অসুস্থতাজনিত ছুটি, বাধ্যতামূলক ছুটি, বিনা বেতনের ছুটি। এর মধ্যে বিশেষ অসুস্থতাজনিত ছুটি, বাধ্যতামূলক ছুটি এবং বিনা বেতনের ছুটি আপনি পড়ার দরকার নেই, বিশেষ করে এটা পড়ার একদমই দরকার নেই। এই বাকি দুইটা আপনি জাস্ট চোখ বুলান, কোনো পড়ার দরকার নেই, চোখ বুলান। যদি মাথায় কিছু থাকে, যদি বাই এনি চান্স আসে, আসার সম্ভাবনা একদমই নাই, খুবই কম, যদি বাই এনি চান্স, তারপরও কপাল যদি খারাপ হয়, যদি চলে আসে, জানতে 2-1 লাইন লিখতে পারেন, না হলে এই 3টা পড়ার কোনো দরকারই নাই। এবং চিকিৎসালয় ছুটি 4টা পড়ার কোনো দরকারই নাই। চিকিৎসালয় ছুটি, বিশেষ ছুটি, বাধ্যতামূলক ছুটি, বিনা বেতনের ছুটি, এই জিনিসগুলো খালি একবার চোখ বুলে যান। এখন শুধু পড়বেন শান্তি ও বিনোদন ছুটি, অক্ষমতাজনিত বিশেষ ছুটি। এই সম্পর্কে আমি জাস্ট আপনাদের গল্প করব, আপনারা শুনে যান। এই যে যা শুনবেন সেটাই মাথায় রাখেন, এটাই পরীক্ষা হলে দিয়ে আসবেন। তো শান্তি ও বিনোদন ছুটি, শান্তি বলতে শান্তি মানে কিন্তু শান্তি না, এটা হচ্ছে আপনি ওই যে বিনোদনের জন্য যে ছুটিটা দেওয়া হয় সেটাই বলে শান্তি ও বিনোদনের ছুটি। এই জিনিসটা কি, আপনি আসলে এই যদি কোথাও ঘুরতে যেতে চান তখন আপনাকে এই ছুটি দেওয়া হয়, মানে শান্তি ও বিনোদনের জন্য যে ছুটি দেওয়া হয় তাই শান্তি ও বিনোদনের ছুটি। এটা কতদিন দেওয়া হয়, যদি আপনি 3 বছর পর, প্রতি 3 বছর পর 15 দিনের জন্য, প্রতি 3 বছর পর 15 দিনের জন্য গড় বেতনের ছুটিতে যান, তার সাথে আপনার 1 মাসের শান্তি ও বিনোদন ছুটি দেওয়া হবে। দেখেন কতটা সহজ জিনিস। আপনি 3 বছর পর 15 দিন ঘুরতে গেলেন, এর জন্য গড় বেতনে ঘুরতে গেলেন, এর জন্য আপনাকে 1 মাস সরকার বেতন দিবে, এটা ভাতা দিবে, এটা শান্তি ও বিনোদন ভাতা বলে, এই ভাতা আপনাকে দিবে। মনে করেন সরকারের কোনো ঝামেলা হয়েছে, যেমন মনে করেন এখন পেশেন্টের অনেক লোড বা করোনা পরিস্থিতি, এখন এই সময় ছুটি দেওয়া যাবে না, সরকার যদি মনে করে আপনাকে সেই বছর আটকাইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার পরের বছর আপনি অ্যাপ্লিকেশন করবেন, তার পরের বছর তারা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করবে। এখন কারা পাবে হইল সরকারি কর্মচারী। নাম্বার 2, কারা পাবে না, যারা এলপিআরে আছে তারা পাবে না, তাহলে সরকারি কর্মচারীরা পাবে, এলপিআরেরা পাবে না। শেষ, শান্তি ও বিনোদন ছুটি সম্বন্ধে আর কোনো কথা নাই। 4, অক্ষমতাজনিত বিশেষ ছুটি। আমার মনে হয় এটা নিয়ে ডিসকাস করার কিছু আছে, এটা আপনার জানেন। আমি বলি, আপনি যদি কাজ করতে থাকবেন, যখন কাজ করতেছেন, মনে করেন এই হসপিটালে কাজ করতেছেন, আপনাকে রুগীরা এসে ইচ্ছা মতো মাইদত দিয়ে আপনাকে বাসায় পাঠিয়ে দিল। এখন বাসায় পাঠানোর পর দেখলেন আপনার চোখের মধ্যে আঘাত পেয়েছেন, মারাত্মক আঘাত পেয়েছেন, চোখ আপনার অক্ষম হয়ে যেতে পারে। তখন আপনি সরকারের কাছে অ্যাপ্লিকেশন লিখবেন যে স্যার, আমার চোখ অক্ষম হয়ে যাচ্ছে, কারণ আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের মাধ্যমে আঘাত পেয়ে আমার চোখ চলে যাচ্ছে। তখন সরকার করবে কি, আপনাকে অক্ষমতাজনিত বিশেষ ছুটি দিবে। এটা কত বছর, মেডিকেল সার্টিফিকেট ভিত্তিতে 12 মাস পর্যন্ত, 24 মাস পর্যন্ত টানা দেওয়া যেতে পারে, 24 মাসে বেশি দেওয়া যাবে না। 24 মাস মানে 2 বছর আপনাকে এই অক্ষমতাজনিত বিশেষ ছুটি দিতে পারে, যে আপনি আঘাত পেলেন, এই আঘাতের জন্য সব কর্তৃপক্ষ মেডিকেল সার্টিফিকেট ভিত্তিতে আপনাকে 2 বছর এই ছুটি দিবে। এখন মনে করেন আপনি আঘাত পেলেন, আঘাত পাওয়ার পরপরই আপনি কর্তৃপক্ষকে জানালেন না, বাসায় চলে গেলেন, সেই ক্ষেত্রে আপনি ছুটি পাবেন না। দ্বিতীয় কথা, আপনি যদি আঘাত পেলেন, 3 মাস হয়ে গেল আঘাত পেয়েছেন, অথচ আপনি কর্তৃপক্ষের কাছে কোনো অ্যাপ্লিকেশন দিলেন না, তাহলেও কিন্তু আপনি ছুটি পাবেন না। 3 নম্বর কথা, আপনি 3 মাস পর কোনো রকম অক্ষমতা প্রকাশ পেল না, মানে এই চোখ দেখলেন ঠিক হয়ে গেছে, তাহলে কিন্তু ওই সাথে সাথে যখনই ঠিক হবে, মনে হয় অ্যাপ্লিকেশন পেয়ে গেলেন যে আপনার মেডিকেল সার্টিফিকেট পেয়ে গেলেন, আপনার চোখ ঠিক হয়ে গেছে, সাথে সাথে আপনি কর্তৃপক্ষকে জানান যে স্যার আমার চোখ ঠিক হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। তা না হলে আপনার কিন্তু আগের জিনিসগুলো সব মাইর হবে, আগেগুলো কিচ্ছু পাবেন না। 5 নম্বর কথা,
যদি আঘাত পান 3 মাসের পর, দেখে সুস্থ আছেন, চোখ ঘোলা ঘোলা দেখতেছেন কিন্তু আপনি সুস্থ আছেন, দেখা গেল 5 মাস বা 6 মাস পর আপনার চোখ হঠাৎ করে দেখলেন আবার খারাপ হয়ে গেল, যখনই খারাপ হবে সাথে সাথে অ্যাপ্লিকেশন করবেন, আপনি এই অক্ষমতাজনিত বিশেষ ছুটি পাবেন। এবং এই সময়ে 4 মাস টানা 4 মাস গড় বেতন পাবেন, এরপর থেকে অর্ধ গড় বেতনও বেতন পেতে থাকবেন। দেখেন জিনিসটা আপনি একটু মাথায় বুঝে নেন, আমি খালি একটা ডাক্তার দিয়ে বুঝাইলাম, কিন্তু এটা ডাক্তার দিয়ে বুঝানো না, এটা আমি আঘাত নিয়ে চোখের আঘাত নিয়ে বুঝাইলাম। আমি এই চোখের আঘাত দিয়ে আবারও বুঝাচ্ছি, আপনি আবার চিন্তা করেন, আপনি আপনার নিয়মিত কাজ করে যাচ্ছেন, হসপিটালে ডিউটি পালন করছেন, এমন সময় রোগীরা এসে আপনাকে মারধর করলো, আপনি চোখে আঘাত পেলেন এবং আপনি ডাক্তারকে দেখলেন, ডাক্তার বললো আপনার চোখ যে কোনো সময় অপজয় হয়ে যেতে পারে, সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তাহলে আপনি অক্ষমতাজনিত বিশেষ ছুটি পাবেন। এটা 2 বছর পর্যন্ত নিতে পারবেন মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে। এখন যখন আঘাত পেলেন সাথে সাথে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনি 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন না করেন তাহলে কিন্তু আপনার বাতিল হয়ে যাবে, অথবা 3 মাসের পর আপনার যদি চোখ যদি সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে সাথে সাথে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনার চোখ সুস্থ হয়ে গেছে, তাহলে আপনি ছুটি পাবেন, নাহলে কিন্তু আপনি ছুটি পাবেন না। আর যদি 3 মাসের পরবর্তীতে আপনার যদি অক্ষমতা প্রকাশ পায় সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখনও আপনি এই অক্ষমতাজনিত ছুটি পাবেন। এবং এই সময় 4 মাস টানা আপনার গড় বেতনের ছুটি পাবেন, বাকি সময় আপনি ছুটি পাবেন না। দেখেন আমরা ছুটি সম্বন্ধে টোটাল পড়ে ফেলছি, আমাদের ছুটিতে আর কিছু নাই, এর বাইরে ছুটিতে কোনো প্রশ্নই আসে না। আমার মনে হয় এর চেয়ে সহজভাবে আর কোনোভাবে পড়ানো যায় না। আমি গত 2 দিন ধরে এটা নিয়ে আমার আসলে কোনো কাজে, আমি সেকেন্ড পেপার কাজ করবো ভাবছিলাম, কোনো কাজই আগাইতে পারতেছি না, কারণ এই একটা লাইভ করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়, আমার এগুলো ছোটোখাটো শর্টকাট বানাইতে হয়েছে, করতে হয়েছে, পড়তে হয়েছে, আরও আমি যেন বানাইতে পারিনি। আজ সেকেন্ড পেপার নিয়ে আপনাদের কিছু বলিনি, কারণ এখানে বলে দিচ্ছি, তারপর আমি একবার শর্টকাট বলে দেবো, পুরো আজকের ক্লাসটা রিভাইজ দিব একটা ইন শর্ট। সেকেন্ড পেপারটা আমি এতটাই ডিফিকাল্ট কি বলবো, মানে আমার বই খুঁজতে খুঁজতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আর বই খুঁজে পেলেও দেখা যাচ্ছে যে আমি সব কিছু গুছিয়ে আনতে পারতেছি না, আমি একটু লিখি দেখা যায় আরও কিছু বাদ পড়ে যাচ্ছে, লিখি আবার দেখি কিছু বাদ পড়ে যাচ্ছে, এই জন্য আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আমি যতই বলতে চাই আমার লেখা শেষ হয়ে গেছে, তখন দেখি আর একটা নতুন কোশ্চেন আছে এবং সেই কোশ্চেন কোথাও নাই, খুঁজতে আমার শেষ হয়ে যাচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর কোথাও পেলে সে লিখে দিচ্ছি, আর যদি না পাই তাহলে উত্তরটা কীভাবে লিখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি আমার বইতে। আশা করছি এটা সবাই কাজে লাগবে। আর এখন আমি আবার ইন শর্ট চলে যাই, ইন শর্ট মানে এখন আর কোনো তাড়াহুড়ো করে আমি একটানে পড়াই দিচ্ছি। সরি, এটা হলো রিভাইজ, এখন হবে রিভাইজ। অর্জিত ছুটি নামের সাথে ডেফিনেশন বললাম যে ছুটি কাজের মাধ্যমে অর্জন করা হয়, তাই হলো অর্জিত ছুটি। অর্জিত ছুটি 2 ধরনের, গড় বেতনে অর্জিত ছুটি, অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। তার মানে এই অর্জিত ছুটিকালীন সময় যদি আমি গড় বেতন পাই তাহলে বলবো আমি গড় বেতনে অর্জিত ছুটি, আর অর্জিত ছুটিকালীন সময় যদি আমি অর্ধ গড় বেতন পাই তাহলে বলবো অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। এখন গড় বেতন অর্জিত ছুটি প্রতি 11 দিনের জন্য আমি এটা লিখবো 1/11 আর 4, প্রতি 11 দিনের জন্য আমি 1 দিন ছুটি অর্জিত ছুটি অর্জন হবে, এবং এইভাবে জমা হইতে হইতে টোটাল 4 মাস জমা হবে। এর বেশি জমা হলে সেটা আলাদা খাতায় জমা হবে, এবং এই আলাদা খাতায় যে ছুটি জমা হবে সেটা আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে অথবা তীর্থযাত্রায় যেতে পারবো আমরা। নাম্বার 2, গড় বেতনে হলে প্রতি 12 দিনের জন্য 1 দিন অর্ধ গড় বেতনের ছুটি পাওয়া যাবে, এবং এই ছুটি আনলিমিটেডভাবে জমা হতে থাকবে। ওটা যেমন 4 মাস জমা হয়েছে, এটা 4 মাসটা আনলিমিটেডভাবে জমা হতে থাকবে, এবং আমরা চাইলে অর্ধ গড় বেতনকে গড় বেতনে রূপান্তর করতে পারবো। কীভাবে? প্রতি 2 দিনের জন্য 2 দিন অর্ধ গড় বেতনের জন্য 1 দিন গড় বেতনের ছুটি পাবো, এবং এটা টোটাল 12 মাস পর্যন্ত, সর্বোচ্চ 12 মাস পর্যন্ত আমি অর্ধ গড় বেতনকে গড় বেতনে রূপান্তর করতে পারবো। আচ্ছা, গড় বেতনের সময় আমরা কী কী সুবিধা পাবো? আমরা গড় বেতন পাবো, বাড়ি ভাড়া পাবো, চিকিৎসা ভাতা পাবো, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এখন আমাদের বেতন সাবমিট করলে 3টা জিনিস পাই, গড় বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা। কিন্তু যদি আমাদের স্যালারি আরও যদি বেশি হইতো বা আমরা যদি আমাদের গ্রেড যদি বেশি হতো, আমরা সাথে পত্রিকা ভাতা পাইতাম, টেলিফোন সুবিধা পাইতাম। এই সকল সুবিধা আমরা এই গড় বেতন এবং অর্ধ গড় বেতনের ছুটি থাকাকালীন অবস্থায় পাবো। এখন আসেন ছুটি, অর্জিত ছুটি এটা আমি বলবো না, এটা যেহেতু আমি বলে ফেলছি আগে, আপনারা একবার দেখে নেবেন, এটা আগে, এটা আমি কিছু বলবো না। চলে আসি অসাধারণ ছুটি। অসাধারণ ছুটিতে আপনি 3টা শব্দ মনে রাখেন। বিনা বেতনে 3-6-12। আপনি অসাধারণ ছুটি মুখস্থ করবেন 1 লাইন, বিনা বেতনে 3-6-12। তার মানে অসাধারণ ছুটি একটা বিশেষ ছুটি। এই ছুটি যখন আপনার ছুটি থাকবে না সেই সময় এই ছুটি দেওয়া হবে। এই ছুটি বিনা বেতনে নিতে হবে, এবং মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 3 মাস, মেডিকেল সার্টিফিকেট ছাড়া 3 মাস, মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 6 মাস, এবং যক্ষার জন্য বা টিবির জন্য 12 মাস এই ছুটি দেওয়া হবে, অসাধারণ ছুটি। এবং আপনি যদি মানে না বলে কোনো ছুটি নেন, মানে সরকার কর্তৃপক্ষকে না জানিয়ে যে সকল ছুটি নেন সেই সকল ছুটিকে অসাধারণ ছুটিতে রূপান্তর করা যাবে। শেষ।
এবার আসেন শিক্ষা ছুটি। শিক্ষা ছুটির ডেফিনেশন খুব সহজ, সায়েন্টিফিক, টেকনিক্যাল, ট্রেনিং, এর 3টা শব্দ মনে রাখবেন। তার মানে কি সায়েন্টিফিক, টেকনিক্যাল এবং এই ধরনের শিক্ষার জন্য অথবা প্রশিক্ষণের জন্য যে ছুটি দেওয়া হয় তাই শিক্ষা ছুটি। এটা মনে রাখবেন কীভাবে, সরকার 1-2 বছরের জন্য কোর্স ডিটেল, ফি, সার্টিফিকেট নিয়ে হাফ স্যালারি দিবে। তার মানে এটা কীভাবে বলবেন, এই ছুটি মঞ্জুর করতে পারে শুধুমাত্র সরকার, এটা টানা 1 বছর দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না, সমগ্র কর্মজীবনে এটা 2 বছরের পাবেন। এটা কোর্স ডিটেল, আপনি যখন কোর্সে জয়েন করবেন কোর্সের সমস্ত ডিটেল কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাইতে হবে। কোর্সের ফি আপনাকে বহন করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে সরকার বহন করবে। কোর্স শেষে সার্টিফিকেট আপনি সরকারকে জমা দিতে হবে। এই সময় আপনি অর্ধেক মানে গড় বেতনে অর্ধ গড় বেতনে বেতন পাবেন, আপনি পূর্ণ গড় বেতনে বেতন পাবেন না, আপনার এই শিক্ষা ছুটি শেষ। এবার আসেন সঙ্গ নিরোধ ছুটি। এটা সম্বন্ধে আমি বলে দিচ্ছি, এটা আমি নতুন করে বলবো না। প্রসূতি ছুটি 6 মাস 2 বার সবার, এটা মুখস্থ রাখবেন, 6 মাস 2 বার সবার। প্রসূতি ছুটি কি, প্রসূতি ছুটি হচ্ছে সন্তান প্রসবের জন্য যে ছুটি পাওয়া যায় তাকে বলে প্রসূতি ছুটি। এটা কতদিন পাওয়া যায়, এটা টানা 6 মাস পাওয়া যাবে, টানা 6 মাস পাওয়া যাবে এবং একবার আবেদন করে এটা না মঞ্জুর করার ক্ষমতা কোনো কর্তৃপক্ষের নেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা সমগ্র কর্মজীবনে 2 বার আপনি নিতে পারবেন। তৃতীয় কথা হচ্ছে আপনি এটা শুরুর ডেট হবে যেদিন আপনার প্রেগনেন্সি, সর্বশেষ ডেট হবে যেদিন আপনার ডেলিভারি হবে সেদিন থেকে দিতে পারেন এবং আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন থেকে টানা 6 মাস পাবেন। সবার বলতে কী বুঝাইছি, গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মকর্তা, অস্থায়ী কর্মকর্তা অথবা স্বায়ত্তশাসিত কর্মকর্তা, তারপর বলেছি এরা শিক্ষানবিশ মহিলা কর্মচারী, তারপর বললাম পার্ট টাইম ল অফিসার, এই ধরনের প্রচুর ছুটি পাবেন। এরপরও একটা লাইন যেটা আপনার যুক্ত করবেন সবগুলোর সাথে, সেটা হচ্ছে যে ছুটি হিসেব থেকে বিয়োগ হয় না। আমার বইয়ে যেটা লেখা আছে ছুটি হিসেব থেকে বিয়োগ হয় না কোন কোনগুলো, সেগুলো আপনারা একবার দেখে নেবেন, সেগুলো প্রতিটা যদি টিকা আসে সেটাতে একবার করে পড়ে নেবেন। এবার আসেন প্রাপ্যতাবিহীন ছুটি। প্রাপ্যতাবিহীন ছুটিতে মনে রাখবেন স্থায়ী 12-3 হাফ ধার, স্থায়ী 12-3 হাফ ধার, এভাবে মুখস্থ করবেন। তাহলে এটা কি, প্রাপ্যতাবিহীন ছুটি শুধুমাত্র স্থায়ী কর্মচারী দেওয়া হয় এবং মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 12 মাস, মেডিকেল সার্টিফিকেট ছাড়া 3 মাস এবং এটা অর্ধ গড় বেতনে দেওয়া যাবে এবং এই সময় এটা আসলে ধার নেওয়া হয়। ধার নেওয়া হয় মানে আপনার যখন ছুটি থাকে না তখন এই ছুটি পাবেন, এখন আপনি ছুটি জয়েন করে কাজ করে এই ছুটি অর্জন করে এটা পোষায় দিতে হবে সরকারকে, না হলে আপনার এটা এই ধরনের ছুটি পাবেন না। এবং ছুটি নেওয়ার আগে অবশ্যই লিখিত দিতে হবে, হ্যাঁ আমি এসে এটা আমি শোধ করে দিব। তারপর আসেন নৈমিত্তিক ছুটি। নৈমিত্তিক ছুটি মানে হলো সিএল, ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ কী জিনিস, এটা হলো আপনি এটা কোনো এটা একটা বিধি বহির্ভূত ছুটি। তার মানে এই সময় যদি আপনি ছুটিতে যান এবং এই সময় কোনো যদি অঘটন ঘটে তার মতো তার দায় দায়িত্ব সব কিছু আপনার এবং আপনাকে যে ছুটি দিচ্ছে সেই কর্তৃপক্ষের। এটা সর্বোচ্চ 20 দিন নিতে পারবেন, মানে টোটাল পুরো বছরে, এটা আপনারা জানেন প্রতি বছর পুরো বছরে আপনি 20 দিন নিতে পারবেন এবং টানা 10 দিন নিতে পারবেন। তবে যারা পাহাড়ি অঞ্চলে আছেন তারা 20 দিন নিতে পারবেন এবং এটা 2টা সরকারি ছুটির মাঝখানে নিতে পারবেন না। এটা অবশ্যই গ্যাপ থাকে, যে কোনো একটা ছুটি নিয়ে তারপর নিতে পারবেন, কিন্তু 2টা সরকারি ছুটির মাঝখানে এই নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না। এতটুকু শেষ। এবার হলো পিআরএল এবং এলপিআর। পিআরএলটা কি, পিআরএল বলছি হলো যে আপনি কর্মজীবন শেষে 12 মাস মানে 1 বছর আপনি পিআরএল পেতে পারেন। কর্মজীবন কখন শেষ হবে, 59 বছর পূর্ণ যখন হবে, অথবা 25 বছর শেষ হলে আপনি যখন ঐচ্ছিকভাবে নিজ ইচ্ছায় আপনি ছুটি যেতে চান, মানে আপনি রিটায়ারমেন্টে যেতে চান তখন আপনাকে দিতে পারবে, অথবা 25 বছর পর যখন সরকার চাবে যে না আপনাকে তার কাজ হচ্ছে না, আপনাকে বাদ দিতে চাবে, তখন সরকার ইচ্ছায় আপনাকে এই পিআরএলে পাঠাইতে পারে। এবং যদি আপনি এরপরে কি আর কোনো ছুটি পাবেন কিনা, ছুটি কোনো মানে ভাতা পাবেন কিনা, হ্যাঁ এরপর যদি আপনার কোনো ছুটি জমানো থাকে সেটা সর্বোচ্চ 18 মাস পর্যন্ত আপনার টাকা দিয়ে দিবে। এবং যদি আপনি মারা যান সেক্ষেত্রে আপনার যেদিন মারা যাবেন সেদিন থেকে আপনার রিটায়ারমেন্টে আসছেন বলে আপনার ফ্যামিলিকে বাকি টাকা দিয়ে দিবে। এরপর আসেন সরকারি ছুটি। সরকারি ছুটি বললাম 3টা, সাধারণ ছুটি, নির্বাহী আদেশের সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি। সাধারণ ছুটি কি, সরকার প্রতি বছর গ্যাজেটের মাধ্যমে যে ছুটি দিয়ে দেয় ঘোষণা করে সেটাই হচ্ছে সাধারণ ছুটি। এটা লাল দাগ দিয়ে বার্ষিক পঞ্জিকা মানে ক্যালেন্ডার, সরকারি ক্যালেন্ডারে যে লাল দাগ দিয়ে থাকে এটাকে বলে সাধারণ ছুটি। নির্বাহী আদেশ সরকারি ছুটি, এই সাধারণ ছুটি ছাড়াও সরকার গ্যাজেটের বিজ্ঞাপনের মাধ্যমে এই সাধারণ ছুটির সাথে সরকারি সাধারণ ছুটির সাথে অথবা এছাড়া আলাদাভাবে একটা ছুটি ঘোষণা করে, সেগুলো লাল কালিতে দাগানো থাকে, এগুলোকে বলে নির্বাহী আদেশে সরকারি ছুটি। সর্বশেষ হচ্ছে ঐচ্ছিক ছুটি। এটা আপনার ইচ্ছাধীন, আপনি নিতে পারেন, সরকার ঘোষণা করে দেয় কোন কোন দিন আপনি এই ছুটি নিতে পারেন, সেই সকল দিন আপনি বছরের শুরুতে সর্বোচ্চ 3 দিন আপনি এই ছুটি নিতে পারবেন। বছর ছুটিতে অ্যাপ্লিকেশন করবেন এবং এটা ডিপেন্ড করে আপনার কর্তৃপক্ষের উপর। আপনার কর্তৃপক্ষ যদি মঞ্জুর করে না এই ছুটি দিবে তাহলে আপনাকে ছুটি দিবে, না হলে আপনাকে দিবে না। তারপর হলো শান্তি ও বিনোদন ভাতা, বিনোদন ছুটি। এটা হচ্ছে আপনি যখন দেশের বাইরে বা দেশের বাইরে ঘুরতে যাবেন অথবা কোনো ঘুরতে যেতে চান তখন এই ছুটি দেওয়া হয় এবং এই ছুটি সাধারণত সকল সরকারি কর্মচারীকে দেওয়া হয়। স্থায়ী কাজে নিযুক্ত সরকারি কর্মচারী দেওয়া হয়, অস্থায়ী কাজে নিযুক্ত কর্মচারীকে দেওয়া হয় না। এবং এই 3 বছরের জন্য যদি আপনি 15 দিন
এই ছুটিতে যান গড় বেতনে, তাহলে আপনাকে 1 মাস শান্তি ও বিনোদন ছুটি দিবে। তাহলে 15 দিন নিলেন, 15 দিনের সাথে 1 মাস পাবেন, মানে 1.5 মাস আপনি টোটাল ছুটি পাচ্ছেন। এবং এলপিআরে থাকা অবস্থায় আপনি এই ছুটি পাবেন না, এবং যদি আপনি অস্থায়ী কর্মচারী হন তাহলে আপনি এই ছুটি পাবেন না। অক্ষমতাজনিত বিশেষ ছুটি, আপনি যদি কোনো কারণে আঘাতগ্রস্ত হন, মনে করেন আপনার চোখ বা কোথাও যদি আঘাত হয় কাজ করতে গিয়ে, তখন আপনি এই ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা সম্বন্ধে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আমার মনে হয় এটা সম্বন্ধে আর কিছু বলা লাগবে না। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আমার আর আপনার মধ্যে পার্থক্য কিছু নাই। আমি যতটুকু পড়ছি আপনারা ঠিক ততটুকুই পড়তেছেন। অ্যাকচুয়ালি আমি পড়াটা একটু আগে শুরু করছি, আপনারা পড়াটা একটু পরে শুরু করতেছেন। তাই আমি কিন্তু আপনাদের চেয়ে খুব বেশি জানি না, হয়তো আপনাদের সমানই জানি, একটু মানে বেশি আগে থেকে পড়তেছি বলে একটু বেশি জানতেছি, নাহলে কিন্তু আমি তেমন কিছুই জানি না। আমরা দুজনে সমান। আর পাস ফেলের বিষয়টা হচ্ছে আপনি যেমন ফেল করতে পারেন আমিও ফেল করতে পারি, বুঝছেন, কারণ ফেলটা আমারও হইতে পারে। এই জন্য মানে আমি মানে বিসিএস ফার্স্ট ফেজে যেহেতু হই নাই, তখন আমি একটু অপমানজনিত হয়েছি, কারণ আমাকে কেউ কেউ এভাবে বলছে আপনি বই লিখছেন, আপনি পাস করেন, আপনি কীভাবে বই লিখেন, এই ধরনের কথা আমাকে শুনতে হয়েছে। আশা করি এবার যদি ফেলও করি আমাকে কেউ এই ধরনের কোনো কমেন্ট করবেন না দয়া করে, আমি আসলে খুব লজ্জায় পড়ে যাবো, কারণ আমি বই লিখছি অথচ পাস করতে পারিনি, এটা আমাদের লজ্জার বিষয়। কারণ আমি কিন্তু আপনাদের মতোই, খালি আপনাদের সুবিধার জন্য, আপনাদের কাজগুলোকে সহজ করার জন্য আমি এখন আর কি আপনাদেরকে লাইভ করতেছি। এখন আমি আপনাদের একটু কমেন্টগুলো দেখবো, কারণ যদি কোনো কেউ কিছু বলে থাকে তো সেটা গড় বেতন মানে লিখে দিচ্ছেন পূর্ণ বেতন। ছুটি হিসাব থেকে বিয়োগটা আমি বলে দিয়েছি, আপনারা আরেকবার একটু লাইভটা দেখবেন, শুরু দিকে বলে দিয়েছি। হ্যাঁ, এই ভিডিওটা পরে দেখা যাবে, এখনকার ভিডিওটা পরে দেখা যাবে। হ্যাঁ, রেকর্ড থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, গানের গলা সুন্দর না, এটা বলার জন্য থ্যাংক ইউ। আপনার আল রাজি ভাই বললেন আমাদের মতো অবিবাহিত জীবন বিরোধী এটা ষড়যন্ত্রমূলক গান। ভাই নন মেডিকেল বিয়ে করেন না, নন মেডিকেল বিয়ে করেন, আমার মতো শান্তিতে থাকবেন ভাই। 12 মাসে বেশি যেগুলো সেগুলো কি অর্ধ গড়ই থাকবে? 12 মাস পর্যন্ত আপনি কাটায় নেবেন, বাকিগুলো অর্ধ গড় বেতনই আপনি পাবেন, এটা গড় বেতনও পাবেন না। এটা কি আপনার সেকেন্ড ক্লাস? জি আপু, এটা আমার সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস একটা ছিল। নেক্সট লাইভ আমি আসলে জানাবো, আমি আসলে সেকেন্ড পেপারে কাজটা করতে পারতেছি না, আগামী 2-3 দিন একটু সেকেন্ড কাজটা করে আমি আবার লাইভে আসবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমি আরও 10 পেজ পড়াই দিব। মেডিকেল লিভ আপু, এটা একবার খালি চোখ বলে যান, এটা পড়ে যান, এটা দেবজানী আপু, এটা আসলে পড়ে যান, এটা আসলে তেমন একটা আসে না, একবার একটু চোখ বুলে নেন। আমি এগুলো সম্বন্ধে এখন নতুন করে কিছু পড়তেছি না। আমি 4টা জিনিস পড়াই নেই, সেটা হলো চিকিৎসালয় ছুটি, বিশেষ অসুস্থতার জন্য ছুটি, বাধ্যতামূলক ছুটি, বিনা বেতনের ছুটি। আগামীকাল ক্লাস নেব না ভাইয়া, আমি আসলে একটু সেকেন্ড পেপার নিয়ে কাজ করব। আমি আগামী ক্লাস নিতে পারবো না, আর কয়েকদিন পর ইনশাল্লাহ আমি আবার একটা ক্লাস নেব, একটু আস্তে ধীরে ক্লাস নিচ্ছি। আমি সেকেন্ড পেপারের কাজটা একটু গুছাইতে দেন, নাহলে আমি সেকেন্ড পেপারটা শেষ করতে পারতেছি না। আর কোনো যেহেতু কোনো কমপ্লেন নাই বা কোনো কথা নাই, আমি আমার ক্লাস এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। বন্ধ করে কীভাবে?